আপনি হয়তো এই বিয়েতে রাজি না। দেখেন, আমার উপায় ছিল না। আমার টাকা অনেক প্রয়োজন ছিল, যার কারণে আপনাকে বিয়েটা করতে হয়েছে। টাকার জন্য আমাকে বিয়ে করছো? জি, কিন্তু আমি অন্য কাউকে ভালোবাসি, যাকে ছাড়া আমি কাউকে বউ হিসেবে মানতে পারবো না। অন্য কাউকে যদি ভালোবাসো তাহলে আমাকে কেন বিয়ে করছো? ওইসব ভালোবাসা ছাড়ো। আর এমনিতেও আমি তোমাকে বিয়ে করার ইচ্ছে ছিল না। তুমি তোমার মতো, আমি আমার মতো। বাট সবার সামনে স্বামী স্ত্রীর মতো অভিনয় করতে হবে, বুঝতে পারছো? জি, ধন্যবাদ আমাকে মুক্তি দেওয়ার জন্য। আচ্ছা, একটা কথা বলবো? আপনার কণ্ঠটা অনেক চেনা লাগছে। আপনাকে কি একবার দেখতে পারি? আমাকে কিভাবে তুমি চিনবে? আমি তো লন্ডন থেকে দেশে এসেছি 3 মাস হলো। ও, তাহলে তো চেনার কথা না। বাট বড্ড চেনা লাগছে আপনার কণ্ঠ। আপনাকে একবার প্লিজ দেখি। না দেখবে, আবার পছন্দ হইলে সম্পর্ক গভীর করার চিন্তা করবে। দূরে থাকো, যাকে ভালোবাসো তার সাথে সময় কাটাও। গুড নাইট। আর হ্যাঁ, নিচে শুয়ে পড়ো। ওকে। আয়ান আর কিছু না বলে বালিশ নিয়ে নিচে বিছানা করে শুয়ে পড়ল। আয়ান ভাবতে লাগলো। আমাকে ক্ষমা করে দিয়েন আপনি। আমি বিয়ে করতে চাই নাই। আমি বিয়ে না করলে আমার মাকে বাঁচাতে পারতাম না। আপনি তো জানেন আমার মা বোন ছাড়াই দুনিয়াতে আমার কেউ নাই। আয়নের চোখের পানি গড়িয়ে পড়তেই সাথে সাথে মুছে ফেলল। চিন্তা করতে করতে আয়ন ঘুমিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হতে চলে গেল। রেডি হয়ে নিচে গেলে দেখতে পেল একটা মেয়ে 7 বছরের একটা মেয়েকে কোলে নিয়ে আদর করে খাওয়াচ্ছে। আর নিচে নেমে গিয়ে পিচ্চিটাকে বলল, গুড মর্নিং পিচ্ছি। আয়নের কথা শুনে পিচ্চি মেয়েটা বলে ওঠে, গুড মর্নিং টু নতুন আব্বু। পিচ্চি মেয়ে আয়টার কথা শুনে নদী পিছনে তাকাতেই আয়ান নদীর আম্মুর দিকে তাকিয়ে বলল, ম্যাম, আমি তাহলে অফিসে যাচ্ছি। বস কি গেছে? আরে বস ম্যাম, এইসব কি? এখন তো আমরা তোমার শ্বশুর শাশুড়ি, আর তোমার শ্বশুর অন্য কোম্পানি সামলাবে। আজ থেকে নদী ওই কোম্পানির দায়িত্ব নিবে। তুমি ওকে সব বুঝিয়ে দিও। ও আচ্ছা। দুইজন খাবার খেয়ে নাও। আয়ন আয়রাকে কোলে তুলে নিয়ে আদর করতে লাগলো। নদীর দিকে চোখ গেলে আয়ন থমকে গেল। আয়ন কাঁপা কাঁপা গলায় বলল, আফিয়া। আয়নের কথা শুনে নদী ভুরকুচকে তাকিয়ে বলে, এটা আমার। এই নাম তুমি কিভাবে জানো? আফিয়া, আপনি আমাকে চিনছেন না? কি? আমি তোমাকে প্রথম সকালে ঘুম থেকে উঠে দেখেছি, সেখানে তোমাকে চিনতে যাব কিভাবে? আফিয়া, আপনি এসব কি বলছেন? আসলে আপনি আমাকে চিনছেন না। আফিয়া, ভালো করে দেখেন, আমি আপনার আয়ান। ও ফায়ান, থামবে? মেজাজ গরম করো না। আমি তোমাকে সকালে প্রথম দেখেছি, আমি তোমাকে চিনি না। আফিয়া, আপনি কি কারো ভয়ে এমন বলছেন? প্লিজ, আপনি ভয় পাবেন না। বলেন, কে আপনাকে ভয় দেখাচ্ছে? আমি তাকে খুন করে ফেলবো। আয়ন আয়রাকে ছেড়ে নদীকে শক্ত করে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে নদী রেগে আয়নকে ধাক্কা দিয়ে গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলল, বাংলা কথা বুঝোস না? আমি তোকে আগে কখনোই দেখি নাই। আর আমাকে টাচ করতে না করেছিলাম, কানের ভেতর যায় না? সুন্দরী মেয়ে দেখে শুরু হয়ে গেছে, তাই না টাচ করার? দেখ, আমার থেকে দূরে থাক, না হলে তোর কপালে দুঃখ আছে। আর এই বাড়ি থেকে বের করে দিব যদি বেশি বুঝোস। আপনি আমাকে মারতে পারলেন? আমার একটা মশা বসলে আপনি পাগলামি করতেন মশাকে মারার জন্য, আর সেখানে আপনি নিজে আমার গালে থাপ্পড় দিলেন। আসলে আপনি আমার আফিয়া হতেই পারেন না। আমার আফিয়া আমাকে অনেক ভালোবাসতো। আয়ন কথাগুলো বলে কান্না করতে করতে বের হয়ে গেল নদীর আম্মু। নদীর বডিগার্ড অবাক হয়ে তাকিয়ে থাকলো। নদী বডিগার্ড বলল, ম্যাম, কিছু মনে না করলে আমি কি কথা বলতে পারি? তুমি আবার কি কথা বলবে শুনি? শোনো, কথা শোনার একদম সময় নাই। নদী ড্রেসিং এর সামনে চলে গেল। নদীর আম্মু বলল, দুইজন খাবার খেয়ে নাও। কি বলতে চাও? ম্যাম, আমি আয়ান স্যারকে আগে থেকেই চিনি। আয়ান স্যার আয়ার আসল বাবা। বডিগার্ডের কথা শুনে নদীর আম্মু যেন থমকে গেল। নদীর আম্মু বলে উঠল, কি বলছো এসব? রুমে আসো তো। নদীর আম্মু বডিগার্ডকে নিয়ে রুমে চলে গেল। নদীর আম্মু বলে, তুমি কি সত্যি বলছো? হ্যাঁ অফিসার, ম্যাম আয়ান স্যারকে অসম্ভব ভালোবাসে। আয়ান স্যার কখনোই ম্যামকে পাত্তা দিত না। তখন স্যার অনেক ছোট ছিল, এখন তো বড় হয়েছে। প্রথমে আমি চিনতে পারি নাই, অনেকটাই পরিবর্তন হয়েছে। হ্যাঁ, যাই হোক, শুনো, এইসব কথা নদীর আব্বু বা কারো কানে যেন না যায়।
এখানে চুপ হয়ে যাও। তুমি তো জানো নদী অতীতের সব ভুলে গেছে। আজ ম্যামের স্মৃতিশক্তি থাকলেও আয়ন স্যারকে কখনোই এভাবে মারতে পারতো না। আয়ন স্যারকে উনি অসম্ভব ভালোবাসে। স্যারের জন্য কষ্ট হচ্ছে, উনি তো জানে না এই সব, কিন্তু ওনাকে ভুল বুঝে ঠিক কষ্ট পাচ্ছে। তুমি এতদিন কিছু কেন বলো নাই? ম্যাম যখন মারা যেতে নেয় তখন উনি আমাকে কথা দিতে বলেছিলেন আমি যেন আয়নের কোনো ক্ষতি হতে না দেই, আর কোনোদিন যেন আয়নের সম্পর্কে কেউ না জানতে পারে। আর ম্যামকে নিয়ে যখন দেশের বাইরে যাওয়ার হয় তখন আয়ন স্যার বলা হয়েছিল ম্যাম মারা গেছে। ওদের পরিচয় কিভাবে হয়েছিল? ওয়েট, বলছি আপনাকে সব। ফ্ল্যাশব্যাক। 6 জন গুন্ডা নদীর মাথায় রড দিয়ে বাড়ি মারতে যাবে, সাথে সাথে আয়ন ব্যাগ দিয়ে ঢিল মেরে লোকটার হাত থেকে রড ফেলে দেয়। সবাই ডেকে আয়নের দিকে তাকিয়ে বলে, এই বাচ্চা এখানে কি করিস? এখান থেকে চলে যা, না হলে তোকে লাশ হয়ে ফিরে যেতে হবে। যাব, ওনাকে আমার হাতে দিয়ে দেন, তাহলে আমি চলে যাব। আয়ন কথাগুলো বলে কাছে গেলে লোকগুলো মারতে আসলে আয়ন ওদের সাথে মারপিট করতে লাগলো। আয়ন নদীর দিকে হাত এগিয়ে দিলে নদী আয়নের হাত ধরে উঠে পড়ে। আয়ন ওদের সাথে মারপিট করতে লাগলো। একটা ছেলে কান্না করতে করতে বলে, আরে বাচ্চা, আমাদের সাথে কোনো লাগছিস? আমরা তোর কি ক্ষতি করেছি? ওই মেয়ের সাথে তোর কি সম্পর্ক? হ্যাঁ, লোকটার কথা শুনে আয়ন হেসে বলে, আমার বউ লাগে। আয়ন কথাটা বলে লজ্জা পেলে লোকগুলো ভ্যাবাচেকা খেয়ে ওইখানেই পড়ে যায়। আয়ন নদীর হাত ধরে চলে আসতে নিলে গুন্ডাগুলো উঠে পিছন থেকে মারতে যাবে, সাথে সাথে নদী পিছন থেকে আয়নের হাত ধরে মারপিট করতে লাগলো আর ইশারা করলো দূরে থাকতে। আয়ন নদীকে নিয়ে ভাঙ্গা বাড়ি থেকে বের হয়ে জঙ্গল দিয়ে বের হয়ে রাস্তায় উঠে পড়লো। আয়ন নদীর হাত ছেড়ে দিয়ে বলল, ওকে আপু, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। এখন থেকে অনেক গাড়ি পেয়ে যাবেন। আপনার বাসায় চলে যাইয়েন, আমি এখন যাই। আচ্ছা। অ্যান্ড ব্যাগ কাঁধে নিয়ে চলে গেল। এদিকে নদীর লোকজন আসলে নদী গাড়িতে উঠে বসলো। বডিগার্ড আর কিছু বলবে তার আগে নদীর চিৎকারের ভাবনা জগৎ থেকে ফিরে বলে, ম্যাম ডাকছে, পরে বাকিটা জানাবো। বডিগার্ড চলে গেল। নদীর সাথে চলে গেল। অ্যান অফিসে গিয়ে কেবিনে বসে থেকে ভাবতে লাগলো, উনি আমাকে কিভাবে মারতে পারে, আমাকে কিভাবে ভুলে যেতে পারে। অ্যান কথাগুলো ভাবতে ভাবতে ফ্ল্যাশব্যাকে চলে গেল। অ্যান কলেজ থেকে বের হয়ে বন্ধুদের সাথে হাসাহাসি করতে লাগলো। হঠাৎ করে একজন এসে বলল, এই ছেলে শোনো। আমাকে বলছেন? হ্যাঁ, এদিকে আসো, ম্যাম তোমাকে ডাকছে। এই তোরা হাট তো দেখি কে ডাকে। অ্যান বডিগার্ডদের সাথে যেতে লাগলো। একটা কালো রঙের গাড়ির সামনে গেলে দরজা খুলে ভিতর থেকে একজন বলে ওঠে, হাই পিচ্চি হাজবেন্ড, কেমন আছো? নদীকে দেখে আয়ন চমকে উঠল। আপু, আপনি এখানে কি করেন? থাক, বউকে আপু বলে কে? ভেতরে আসো। আপু কি বলেন? আপনি কেন আমার বউ হবেন? ভেতরে ওঠো। আপনি কি কিডন্যাপার নাকি? ধরে নিতে পারো, এই তুলে ফেলো। আয়ান বলে ওঠে। আয়ন কিছু বোঝার আগে আয়নের নাকে রুমাল ধরলে অজ্ঞান হয়ে গেল। আয়নকে গাড়ির ভিতরে তুলে সোজা কাজী অফিসের সামনে চলে গেল। আয়নের জ্ঞান ফিরলে দেখে ও কাজী অফিসে বসে আছে। নদী বলে উঠল, কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করেন। আরে কি বলেন, বিয়ে পড়াবে মানে? কি হলো, শুরু করেন। আয়ন পালানোর চেষ্টা করে বডিগার্ড সব জোর করে ধরে। আয়নকে ভয় দেখিয়ে জোর করে বিয়ে পড়ানো শুরু করলো। বিয়ে পড়ানো শেষ হলে নদী ফোনের স্ক্রিনে টাইম দেখে বলল, ও মাই ডিয়ার হাজবেন্ড, এইটা আমার কার্ড, মনে চাইলে চলে এসো। আর আমি প্রতিদিন কিন্তু আসবো তোমাকে দেখতে। এখন আসছি, আমার কাজ আছে, বাই। নদী আয়নের গালে কিস করে চলে যেতে নিলে আয়ন গাল হাত দিয়ে মুছতে লাগলো। কিস করার জায়গায় আয়ন বের হয়ে গেল। আয়ন কারোটাকে ভাবনার জগৎ থেকে বের হয়ে দেখে আয়নকে ডাকছে। আয়ন উঠে নদীর কেবিনের সামনে গিয়ে বলল, ম্যাম আসবো? আসুন। এই আয়ন ভিতরে গেলে নদী বসতে ইশারা করল। নদীর কথায় আয়ন না বসে নদীকে বলল, ম্যাম, এখানে ফাইলগুলো রেডি আছে, আর আপনি একটু সাইড দেন, আমি আপনাকে ল্যাপটপ দেখিয়ে দিচ্ছি কাজগুলো। আয়নের কথা শুনে নদী কিছুটা সাইডে গেলে আয়ন ল্যাপটপে কাজ বুঝিয়ে দিতে লাগলো। নদী আয়নের দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে থাকতে লাগলো। আয়ন বোঝানো শেষ করে বলল, বুঝতে পারছেন তো আশা করি, আর না বুঝলে আমাকে বলেন, আমি আবারও বুঝিয়ে দিব। আয়নের কথা শুনে নদী নিজেকে স্বাভাবিক করে বলল, বিষয়টা বুঝলাম না।
নদীর কথা শুনে আয়ন নদীকে বুঝাতে লাগলো। নদী মনোযোগ দিয়ে বুঝতে লাগলো। আয়ন বোঝানো শেষ করে বলল, আর কোনো সমস্যা আছে কি? না ধন্যবাদ। ওকে, তাহলে আমি আসছি। আর কোনো সমস্যা হইলে আমাকে জানাবেন। ওকে ধন্যবাদ। আয়ন নদীর কথা শুনে কিছু না বলে বের হয়ে গেল। নিজের কেবিনে গিয়ে বসে থেকে ভাবতে লাগলো ফ্ল্যাশব্যাক। অ্যান্ড কোচিং সেন্টার থেকে বের হয়ে বন্ধুদের সাথে কাঁধে ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছিল আর গল্প করছিল। বাকি বন্ধুরা চলে গেলে আয়ন একা একা বাসার দিকে যেতে লাগলো। হঠাৎ করে আয়নের জুতার ফিতা খুলে গেলে যেই ফিতা ঠিক করতে বসলে সাথে সাথে আয়নের সাথে কেউ ধাক্কা খেলো। আয়ন সোজা পড়ে গেলে আয়নের পিঠের উপর গেল। আয়ন ব্যথায় বলে উঠল, ওই কে রে? রাস্তা কি সব আমি নিয়েছি নাকি যে আমার উপরে এসে পড়লেন? উঠেন বলছি। নদীর বডিগার্ড দৌড়ে এসে নদীকে আয়নের উপর থেকে তুলো। আয়ন উঠে পেছনে ঘুরে রাগ দেখাতে যাবে। নদীকে দেখে ভুরু কুচকে তাকিয়ে বলে, আপনি এখানে? আর আমার হাতের কি হাল করলেন? আয়নের হাতে রক্ত দেখে নদী চমকে উঠল। নদী তাড়াতাড়ি করে আয়নের হাত ধরে বলল, আই এম সরি, আমি বুঝতে পারি নাই। আমি তোমার পেছনে দুষ্টুমি করে হাঁটছিলাম। সরি, বুঝতে পারি নাই তুমি হুট করে বসে পড়বে। তাড়াতাড়ি গাড়িতে ওঠো। আয়ন বিরক্ত হয়ে নদীর হাত থেকে নিজের হাত এক ঝটকা দিয়ে সরিয়ে নিয়ে বলল, আমার সামনে থেকে জানতো গাড়িতে তুলে একটা ঝামেলা করে দেন। আয়ন কথাটা বলে চলে যেতে যাবে, সাথে সাথে নদীর বডিগার্ডদের ইশারা করলো। আয়নকে জোর করে তুলে ফেললো গাড়িতে। নদীর সবাই উঠে গাড়ি ছেড়ে দিল। একজন বডিগার্ড ফার্স্ট বক্স চাইলে নদীর হাতে নিয়ে আয়নের হাতে ব্যান্ডেজ করতে যাবে। আয়ন বলে, ওই ছাড়েন বলছি, আমি বাসায় যাব। দেরি হইলে আম্মু অনেক বকা দিবে। ছাড়েন। তোমার আম্মু গ্রামে থাকে, এখানে তুমি একা থাকো। তুমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ো, 4টা থেকে 5টা পর্যন্ত কোচিং করো। তুমি কি কি করো আমি সব খোঁজ নিয়েছি, তাই আমাকে মিথ্যা বলো না। চুপচাপ হাতে ব্যান্ডেজ করতে দাও। আপনি আমার খোঁজ কেন নিচ্ছেন? আমার পিছনে কেন পড়ে আছেন? আমাকে একটু শান্তিতে থাকতে দেন না। পরে কথা বলো, হাতে তো ব্যথা পেয়েছো। নিজে পেয়েছে নিজেরটা করেন, আমাকে ছেড়ে দেন। আমি পরে করব, আগে তোমারটা করে নেই। আয়নকে জোর করে ওর হাত পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিল। নদী আয়নের হাতে চুমু দিয়ে বলে, অনেক ব্যথা করছে তাই না? আই এম সরি, আমি সত্যিই বুঝতে পারি নাই। ধুর, বারবার এক কথা। আবার কান্না করেন কেন? নিজেরটা ব্যান্ডেজ করে নেন, আমাকে নামিয়ে দেন। তোমার বাসায় যাব। না, মেয়ে মানুষ নিয়ে গেলে কেউ আম্মুকে কল দিয়ে বলে দিলে অনেক বকবে আর কষ্ট পাবে। ভাববে আমি আপনার সাথে রিলেশন করছি পড়াশোনা বাদ দিয়ে। আমি তো তোমার বউ, জানলে কি সমস্যা? হ্যাঁ, আমি তোমার সাথে বাসায় যাব। আমি নিব না। আপনি আমাকে নামিয়ে দিবেন নাকি আমি জোরে জোরে চিৎকার করব? দেখেন, আমাকে বাসায় গিয়ে রান্না করতে হবে, আমাকে আবার পড়তে বসতে হবে। দয়া করে আমাকে ছেড়ে দেন। 1 আমাকে নিয়ে তোমার বাসায় যাবে, আর 2 না হয় আমার সাথে আমার বাসায় যাবে। আয়ন নদীর হাত সরিয়ে দিয়ে রেগে বলে, ধুর, বালের আবদার করে নিয়েছে। আমি কেন আপনার সাথে যাব? আয়নের রাগ দেখে নদীর বেশ হাসি পাচ্ছিল। আয়নের গাল দুইটা ধরে টেনে দিয়ে বলে, ওরে আমার জান পাখিটা কত রাগ করছে। আপনি কে? হ্যাঁ, যে আপনার সাথে আমি যাব? আরে ধ্যাত, আমাকে জান পাখি কেন বলেন? আমার নাম আয়ান, জান পাখি না। আর আপনার হাত তো কাটা, নিজে ব্যান্ডেজ করতে পারেন না নাকি? তুমি করে দাও, না হইলে থাকগা। এমন ঢং করে খালি। আমার এখন রাগ হচ্ছে, কিন্তু আমি আপনাকে বাঁচালাম আর উনি আমার সাথে নাটক শুরু করছে। তুমি আমাকে বাঁচিয়েছো, তাই আমি তোমার হয়ে গেছি। তুমি এতটুকু হয়ে নিজের সাহস নিয়ে আমাকে বাঁচিয়েছো। যে নিজের কথা না ভেবে অন্য কাউকে সাহায্য করে সে কখনো খারাপ হতে পারে না। উফ, ঢং কথা রাখেন তো। ঢঙের কথা রাখেন তো। আমাকে যেতে দেন। বুঝতে কেন পারছেন না? বাসায় গিয়ে আমার কাজ আছে তো। বউ নিয়ে গেলে তো বউ সব করে দিবে, বউকে তো নিবে না। কচু বউ, ছাতার মাথা, ভালো লাগে না? এমন করেন কেন? নদী আয়নের মুখের এক্সপ্রেশন দেখে গালে কিস করে দিল। আয়ন রাগে কটমট করে তাকে দুহাত দিয়ে গাল ঘষতে লাগলো। 10 মিনিট যেতেই গাড়িটা একটা বাসার ভিতরে ঢুকে পড়লো। গাড়ি থামলে আয়ন গাড়ি থেকে নেমে চারিদিকে তাকিয়ে দেখতে লাগলো আর বলতে লাগলো, এইটা কার বাসা? আপনার নাকি? হ্যাঁ, চলো ভেতরে। এত মানুষ কেন? আমার এসব বডিগার্ড
ভেতরে চলো। নদী আয়নের হাত ধরে নিয়ে যেতে লাগলো। আয়ন নদীর সাথে যেতে লাগলো। ভিতরে গেলে নদী আয়নকে নিয়ে সোজা রুমে চলে গেল। আয়ন নদীর রুম দেখে বলল, আপনার রুমটা অনেক সুন্দর। তোমার পছন্দ হয়েছে কি? হুম। তাহলে তুমি এখান থেকে যাও, কোনো কাজ করা লাগবে না। তোমার কাজ হবে পড়াশোনা করবে, আর 1 ঘন্টা সময় দিলে হবে, আর বাকি সময় তোমার মন মতো থেকো। আপনার বাসায় কেন আমি থাকবো? আমার ভাড়া বাসায় ভালো আছে। তোমার আম্মু তো স্কুল শিক্ষিকা। হুম। আপনি আমার 14 গোষ্ঠীর খোঁজ নিয়ে রাখছেন নাকি? হ্যাঁ, আমার হাজবেন্ড। তুমি তোমার খোঁজ নিব না নাকি? আচ্ছা, যাও ফ্রেশ হয়ে আসো। আমি তোমার জন্য কিছু ড্রেস কিনছি, ওগুলো পরে দেখাবে। মাফ নাকি? আমি বাসায় যাব। যেতে পারবে না আমি অনুমতি না দিলে। কোনোভাবে তুমি এখান থেকে বের হইতে পারবে না। যেদিকেই যাবে সেই দিকেই মানুষ। আপনি আমার সাথে কেন এমন করছেন? তুমি হাজবেন্ড, তাই তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। একবার যখন তোমার পেছনে লেগেছি, আমি তোমাকে আর দূরে যেতে দিব না। আজব মানুষ। আমি আজব মানুষ। যাও। নদী আয়নের হাত ধরে ওয়াশরুমে নিয়ে গেল। আয়ন ফ্রেশ হয়ে নিল। নদী ওর হাত ছিলে যাওয়া জায়গাগুলোতে পানি লাগাতেই নদীর হাত জ্বলতে লাগলো। আয়ন বুঝতে পেরে নদীর হাত সরিয়ে দিয়ে ওর হাত দিয়ে মুখ ফ্রেশ করে দিল। আস্তে আস্তে ফ্রেশ করে মুছে দিয়ে ওয়াশরুম থেকে বের হইল। নদী মিটিমিটি করে হেসে বের হলো। আয়ন খাটে বসতে নদী আলমারি থেকে শপিং ব্যাগগুলো বের করে দিয়ে বলল, এগুলো পরো। আমি অন্য কারো জিনিস নেই না। অন্য কারোটা নেওয়া লাগবে না, আমি তো তোমার বউ, তাই বউয়েরটা নাও। দেখো, এখানে আমার সাথে জিদ করে লাভ নাই। আমি যা বলি তাই শোনো, আমি যেটা বলি ওইটাই করে ছাড়ি। আয়ন কিছু না বলে শপিং ব্যাগগুলো নিতে লাগলো। আয়ন ওয়াশরুমে যেতে চাইলে নদী যেতে দিল না। আয়ন বিরক্ত হয়ে নদীর সামনে শার্ট প্যান্ট খুলে পরতে লাগলো। এক এক করে সবগুলো পরে দেখতে লাগলো। নদী আয়নের কাছে গিয়ে নিজের কন্ট্রোল হারিয়ে ফেল। ধাক্কা দিয়ে খাটের উপর ফেলে দিয়ে 2 হাত খাটের সাথে চেপে ধরে কিস করতে লাগলো। আয়ন ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। নদী আয়নকে কিস করতে লাগলো। নদীর জোড়াজড়িতে আয়ন নিজের কন্ট্রোল হারিয়ে ফেলল। নদীকে নিচে ফেলে আদর করতে লাগলো। একে অপরকে আদর করতে করতে দুজন ক্লান্ত হয়ে গেল। আয়ন নদীর বুকে মাথা দিয়ে শুয়ে থাকতে লাগলো। নদী আয়নের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আয়ন হুট করে লাফ দিয়ে উঠে বলে, আপনি আমার সাথে এটা কি করলেন? যদি বাবু হয়ে যায় তখন কি হবে? হইলে হবে, আমরা তো হাজব্যান্ড ওয়াইফ, সমস্যা কোথায়? ধুর, কচু ছাতা। আয়ন শার্ট প্যান্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। আয়ন দরজা লাগানোর আগে নদী ঢুকে পড়ল। নদীকে দেখে রাগী লুক নিয়ে তাকাতেই নদী আয়নের ঠোঁটটা নিজের দখলে নিয়ে নিল। শাওর এক হাত দিয়ে ছেড়ে দিয়ে আয়নের মাথার পিছনে ধরে কিস করতে থাকলো। আয়ন ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে, লজ্জাহীন মাইয়া একটা। জান, এমন করছো কেন? আমি তোমার বউ না? বউ তো কি? আপনি আমাকে জোর করে বিয়ে করছেন। আমি কি একবারও বলছি আমাকে বিয়ে করেন? আপনি আমাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করছেন। নদী আয়নের গলা জড়িয়ে ধরে ঠোঁটে আলতো করে কিস করে বলে, যেভাবেই বিয়ে হোক, আমি যে তোমার বউ, তুমি কি এটা অস্বীকার করতে পারবে? না, পারবো না। কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না। আস্তে আস্তে আমাকে ভালোবাসতে শুরু করবে। আমার সাথে থাকতে থাকো, গোসলটা করে নেই, অনেক ক্ষুধা লাগছে। নদী আয়ন দুজন গোসল করতে লাগলো। নদী মাঝে মাঝে আয়নের সাথে দুষ্টামি করতে নিলে আয়ন বিরক্ত হতে লাগলো। দুজনে গোসল শেষ হলে আয়ন পোশাক পরতে লাগলো। নদী বের হয়ে আলমারি থেকে পোশাক বের করে পরে নিল। দুজন নিচে চলে গেল, গিয়ে টেবিলে বসলো। কাজের বুয়া দুজনকে খাবার পরিবেশন করে দিতে লাগলো। আয়ন অবাক হয়ে তাকিয়ে থেকে ভাবতে লাগলো। এত খাবার? আয়নকে এভাবে খাবারের দিকে তাকিয়ে থাকতে দেখে নদী বলে, খাওয়া শুরু করো। আয়ন খেতে লাগলো। খাওয়া শেষ হলে আয়ন বলে ওঠে, ধন্যবাদ, আমি এখন বাসায় যাই, আমার পড়া আছে। এখান থেকে যাও, সকালে কলেজে নামিয়ে দিয়ে আমি আমার কাজে চলে যাব। আপনার সাথে থাকলে আপনি আমাকে জ্বালাবেন, খালি দুষ্টামি করেন। এখানে থাকবো না, আমি আমার বাসায় যাব। জ্বালাবো না। আপনাকে বিশ্বাস করি না। আয়ন নদীর কথাগুলো শুনে মিটিমিটি করে হাসতে লাগলো। নদী তাকাতেই সবাই হাসি থামিয়ে দিল। আয়ন চলে যেতে নিলেই নদী হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। আয়ন যেতে না চাইলে বডিগার্ডরা কোলে করে নিয়ে যেতে লাগলো। আয়নকে রুমে নিয়ে গিয়ে রেখে আসলে আয়ন রেখে বলল, আমার সাথে আপনারা ঠিক করছেন না। কথায় কথায় আমাকে তুলে নিয়ে আসেন,
আবার জোর করে ঘরে আটকে দিচ্ছেন। আমি যদি আপনাদের ছোট ভাই হইতাম আপনারা আমার সাথে এমন করতে পারতেন? আয়নের কথা শুনে কেউ কিছু বলল না। নদী রুমের সামনে আসলে সবাই চলে গেল। নদী আয়নকে বলল। পড়তে বসো, কোনো হেল্প লাগলে আমাকে বলো, আমি সাহায্য করব। আয়ন কিছু না বলে টেবিলের সামনে বসে ব্যাগ থেকে খাতা কলম গণিত বের করলো। আয়ন অঙ্কন করতে লাগলো। নদী আয়নের পাশে বসে থেকে দেখতে লাগলো। মাঝে মাঝে নদী আয়নের সাথে দুষ্টামি করে সুরসুরি দিতে লাগলো। আয়ন বারবার বিরক্ত হয়ে হাত সরিয়ে দিতে লাগলো। নদী মিটিমিটি হাসতে লাগলো। আয়ন রাগী লুক নিয়ে তাকালে নদী সোজা ঠোঁটে কিস করে দিল। আয়ন বিরক্ত হয়ে বলে, ধ্যাত, ছাতার মাথা পড়া হবে এখানে। আমি চলে যাব। আমাকে বাধা দিলে আমি তার গায়ে হাত তুলব বলে দিলাম। ওলে ওলে বাবুটা রাগ করে না, আর করব না, মনোযোগ দিয়ে অঙ্ক করো। আয়ন তাকিয়ে থাকলে নদী উঠে খাটে গিয়ে বসলো। আয়ন মনোযোগ দিয়ে অঙ্ক করতে লাগলো। 9টার দিকে আয়ন পড়া শেষ করে উঠে পড়লো। হাতে আঙ্গুল ফুটাতে ফুটাতে বলল, আমি তাহলে এখন যাই, আপনি কাজ করছেন। পড়া শেষ, চলো ছাদে যাই। কফি খাবে নাকি চা? ছাদে কেন যাব? রাতে ছাদে বসে আকাশ দেখার মজা আলাদা, চলো যাই। বাসায় যেতে চাচ্ছিলাম। যাওয়া হবে না, চলো তো। নদী আয়নকে নিয়ে চলে গেল। আয়ন নদী দোলনায় বসে থেকে আকাশের দিকে তাকিয়ে থাকতে লাগলো। নদী আয়নের কাঁধে মাথা রাখলে আয়ন সরিয়ে দিলে নদী জোর করে ওর হাত জড়িয়ে ধরে কাঁধে মাথা দিয়ে বলে, আমার জামাইয়ের কাঁধে মাথা রাখছি, তোমার সমস্যা কি? চুপচাপ বসে থাকো তো। নদীর কথা শুনে আয়ন আর কিছু বলল না। হঠাৎ করে ফোনের শব্দে আয়ন ভাবনার জগৎ থেকে বের হয়ে দেখে ওর আম্মু কল দিয়েছে। আয়ন ওর আম্মুর কল রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। আয়ান, কই তুই? আম্মু আমি তো অফিসে। কিছু হয়েছে কি? বৌমাকে নিয়ে বাসায় ঘুরে যেতে পারবি কি? ওনার তো আজকে প্রথম দিন দেখি, বাট কিছু হয়েছে কি? কি বলবে দয়া করে? তো ছোট বোনকে দেখতে আসবে। বাসায় তো আমি আর আতিয়া বৌমা, তুই আসলে ভালো হতো। আচ্ছা আম্মু, ওনারা কখন আসবে বলছে? রাতে আসবে তোর রায়হান আঙ্কেলের ছেলে আশিক, চিনিস তো মনে হয়। ও হ্যাঁ চিনি তো, আশিক ভাইয়াকে। তাড়াতাড়ি চলে আসিস, আমি ফোনটাই রাখছি। আয়নের আম্মু ফোনটা কেটে দিল। আয়ন ফোনটা রেখে ভাবতে লাগলো। ওনাকে বললে তো মনে হয় না আমার সাথে যাবে। দেখি একবার জানিয়ে দেখি যাই নাকি। আয়ন কথাটা বলে উঠে নদীর কেবিনে চলে গেল। নদীর কেবিনের সামনে গিয়ে অনুমতি নিয়ে ভিতরে ঢুকলো। কিছু বলবেন মিস্টার আয়ান সাহেব? ম্যাম, অফিস ছুটি হইলে আমার সাথে একটা জায়গায় যেতে পারবেন? আমার সময় নাই। ম্যাম, আমার বোনকে দেখতে আসবে আম্মু, যেতে বলছে আমাদের দুইজনকে। এখন যদি না যান আম্মু, আতিয়া অনেক কষ্ট পাবে। দেখেন ম্যাম, আমাকে গ্রহণ করেন না এটা আমি মেনে নিলাম, বাট ফ্যামিলিদের সামনে তো স্বামী স্ত্রীর মতো থাকতে পারি, তাই না? ওকে যাব, আতিয়া মেয়েটা অনেক ভালো, ওর জন্য যাব। আর আমার সাথে বেশি ন্যাকামো করলে খবর আছে। ঠিক আছে ম্যাম, ধন্যবাদ। আয়নকে দেখে বলে। আয়ন কথাটা বলে কেবিন থেকে বের হয়ে গেল। নদী নিজের কাজ করতে লাগলো। সন্ধ্যের দিকে অফিস ছুটি হইলে আয়ন অফিসের গেটের সামনে দাঁড়িয়ে থাকলো। নদী আয়নকে দেখে গাড়ি থামালে আয়ন গাড়িতে উঠে পড়ল। নদী বাহিরের দিকে তাকিয়ে থাকলো। আয়ন নদীর দিকে তাকিয়ে থাকতে লাগলো। নদী আয়নের দিকে তাকাতেই সাথে সাথে আয়ন চোখ সরিয়ে নিল। নদী আয়নের দিকে তাকিয়ে বলে, আমি কিন্তু গ্লাসের ভেতর দিয়ে দেখেছি তুমি আমার দিকে তাকিয়েছিলে। এসব কি ধরনের ব্যবহার আয়ান? আপনি আমার স্ত্রী, আমি দেখতে পারি। আয়নের কথা শুনে নদী রেগে গিয়ে গালে ঠাস করে থাপ্পড় দিয়ে চিল্লাইয়ে বলে ওঠে, তুই বাসর রাতে বললি অন্য কাউকে ভালোবাসোস, আবার এখন আমাকে দেখে ভালো লেগে গেছে। এখন স্ত্রী বলে ডাকোস। যাকে ভালোবাসোস তাকে নিয়ে থাক, একদম আমার দিকে নজর দিবে না, চোখ তুলে ফেলবো। আয়ন গালে হাত দিয়ে নদীর দিকে তাকিয়ে থেকে বলতে লাগলো, রাফিয়া, তুমি আমাকে 2বার থাপ্পড় দিলে। রাফিয়া, তুমি কি সত্যি আমাকে চেনো নাই? আয়নের কথা শুনে নদী আরও রেগে বলে, তোকে কি চিনবো রে? তুই তো একটা লুচ্চা, সময়ের সাথে সাথে রং পাল্টাস। আমাকে না দেখে বললি অন্য কাউকে ভালোবাসোস, আবার আমাকে দেখে এমন শুরু করছোস আমার সাথে স্বামীর মতো ব্যবহার করার। তোকে কে ভালোবাসে রে? ওকে দেখতে খুব ইচ্ছে হচ্ছে। ওর মতো বোকা আর একটাও নেই। এই লুচ্চাকে ভালোবেসে জীবনে কত বড় ভুল করেছি। আরে শোন, একদম আমাকে রাফিয়া বলে ডাকবি না। আমার এই ডাক তোর মুখে শুনতে চাই না। আয়ন নদীর কথাগুলো শুনে নিজেকে আর কন্ট্রোল করতে পারল না। আয়ন রেগে ড্রাইভারকে কিছু বলবে, তার আগে আয়নের আম্মু
কল দিল। আয়ন নিজেকে কন্ট্রোল করে কল রিসিভ করে বলল, হ্যাঁ আম্মু বলো। তোরা কোথায়? আম্মু চলে আসছি, অর্ধেক রাস্তায় চলে এসেছি। ওকে, সাবধানে আয়। আয়নের আম্মু কল কেটে দিলে নদী বলে ওঠে, আমি ওই বাসায় যাব না। ড্রাইভার আঙ্কেল আমাদের বাসায় নিয়ে চলেন। নদী আম্মু বারবার যেতে বলছে। আমার উপরে রাগ করছো? সেই রাগ কেন আমার আম্মু বোনের উপর খাটাতে যাচ্ছ? প্লিজ, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আমার আম্মু অসুস্থ, এখন যদি বলি যাব না মনে কষ্ট পাবে। প্লিজ, আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। আয়ন নদীর কাছে আকুতি মিনতি করতে লাগলো। নদী বিরক্ত হয়ে আয়নের হাত সরিয়ে দিয়ে বলে, ওকে যাব, হাত সরাও। আঙ্কেল ওদের বাসায় নিয়ে চলেন, আর আমার থেকে দূরে থাকো। আমার রাগ তুলো না। আয়ন নদীর থেকে কিছুটা দূরে বসলো। আয়ন নদীর দিকে তাকিয়ে থাকতে লাগলো। নদী নিজেকে সামলাতে অনেক কষ্ট হতে লাগলো। আয়ন ভাবনার জগতে চলে গেল। ফ্ল্যাশব্যাক। এই বদমাইশ মশা, তোরা এখান থেকে যাবেই নাকি তোদের থাপ্পড় মারবো? আমার বরটাকে জোর করে কিস করস কেন? বাসা থেকে বের হতো। নদী কথাগুলো বলছে আর মশা তাড়াচ্ছে। আয়নের ঘুম ভেঙে গেলে চোখ খুলে দেখে নদী মশার সাথে বকবক করছে আর মারার চেষ্টা করছে। আয়ন বিরক্ত হয়ে বলল, ওই কি করেন, মাথা খারাপ নাকি? এত রাতে ঘুমানো বাদ দিয়ে মশার সাথে কি বকবক শুরু করছেন? বেয়াদব মশা, তোর জন্য আমার জানটার ঘুম ভেঙে গেল। তোদের আমি তো ছাড়বো না। আমার জানটাকে কিস করছস, অল্প রাগ করেছিলাম, এখন আমার জানের কাঁচা ঘুম ভেঙে দিছস। তোকে তো আমি। নদী মশাকে মারতে যাবে। আয়ন সাথে সাথে নদীর হাত ধরে সামনের দিকে ঘুরিয়ে রাগি লুক নিয়ে বলে, মাথা খারাপ নাকি? যান ঘুমান। মশা কামড়াচ্ছে, আমাকে বললেই তো পারতেন, আমি কয়েল জ্বালিয়ে দিতাম। দূর, আমি জ্বালানোর চেষ্টা করছি, হয় নাই। হাত একটু পুড়ে গেছে, তাই রাগ করে লাইটার ঢিল মেরে ফেলে দিয়েছি। আয়ন নদীর কথা শুনে কয়েলের দিকে তাকিয়ে দেখে লাইটার একপাশে পড়ে আছে। আয়ন নদীর হাতের দিকে তাকিয়ে দেখে আঙ্গুল লাল হয়ে গেছে। আয়ন হাতটা নিয়ে চুমু দিলে নদী খুশিতে আয়নকে জড়িয়ে ধরে বলে, আই লাভ ইউ জান। আই লাভ ইউ টু। যান খাটে গিয়ে শুয়ে পড়েন, আমি কয়েল জ্বালিয়ে আসছি। না, তোমার হাত পুড়ে যাবে তো। আমি আপনার মতো না, এত ঢং করি না, আমি সব পারি। সরেন। আয়ন সরিয়ে দিয়ে লাইটার তুলে কয়েল তুলে জ্বালিয়ে দিল। নদী আয়নকে পিছন থেকে জড়িয়ে ধরে বলে, জান, তুমি সব কাজ এত সহজে কিভাবে করো? নিজের কাজ নিজে করতে হয়, সব তো কাজের লোক দিয়ে করেন, পারবেন কিভাবে? চলেন ঘুমাবেন, আর সকালে এখান থেকে চলে যাবে। এখানে আপনার থাকার মতো জায়গা না। তুমি যেখানে থাকবে আমি সেখানে থাকবো। আমি তোমাকে এক মুহূর্তের জন্য ছাড়তে পারবো না। তোমাকে যদি ছাড়ি তাহলে এই খচ্চর বেডিরা তোমাকে আমার থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করবে। আমি তোমাকে আমার থেকে দূরে যেতে দিব না। কেউ নিবে না। আপনি আমার স্ত্রী, আমি না মানলেও আপনি আমার স্ত্রী, মানলেও আপনি আমার স্ত্রী। সো এত প্যারা না নিয়ে ঘুমান, যান। তুমি কোলে নিয়ে চলো। আয়ন কিছু না বলে পাজা কোলে নিয়ে নদীকে নিয়ে খাটের কাছে গিয়ে খাটের উপরে শুয়ে দিয়ে নদীর সাথে সাথে আয়নের গলা জড়িয়ে ধরে বুকের সাথে চেপে ধরলো। আয়ন নদীকে বলতে লাগলো, কি করছেন? ছাড়েন। আমার বুকে ঘুমাও। আরে ঘুমাবো, লাইট তো নিভাতে দিবেন নাকি? ওকে ছেড়ে দিলাম। নদী আয়নকে ছেড়ে দিলে আয়ন লাইট অফ করে খাটে আসলো। নদী টান দিয়ে বুকের সাথে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরলো। আয়ন মনে মনে ভাবতে লাগলো, এমন ভাব করে মনে হয় কারো আর জামাই নাই, আমি ওনার একা জামাই। এই দুনিয়াতে যত সব ন্যাকামি। ভাবনার জগৎ থেকে বের হইলে দেখে নদী আয়নের দিকে রাগি লুক নিয়ে তাকিয়ে আছে। বের হবে নাকি গাড়িতে বসে থাকবে নাকি? আর আবালের মতো কি ভাবো এত? ও সরি, আপনি যান, আমি আসছি। নদী চলে যেতে নিলে আয়ন গাড়ি থেকে নেমে নদীর পিছন পিছন যেতে লাগলো। কলিং বেলে কয়েকবার চাপ দিলে দরজা খুলে গেল। আয়নকে দেখে কাজের বুয়া বলে ওঠে, আয়ান বাবা ভেতরে আসো। আয়ান নদীকে নিয়ে ভেতরে গেল। ভিতরে গেলে আয়নের আম্মু বলে ওঠে, তোমরা এসে গেছো? জি আন্টি। ভাই সাহেব, এটাই আমার বৌমা নদী, ওনারা আঙ্কেল আন্টি হয়। এইটা আশিক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নদী সবার সাথে কথা বলতে লাগলো। আয়ন কুশল বিনিময় করে বসলো। নদী আতিয়ার রুমে চলে গেল। 40 মিনিট পর নদী আতিয়াকে নিয়ে আসলো। নদী আতিয়াকে সবার সামনে বসিয়ে দিল। আতিয়া নিচের দিকে তাকিয়ে আছে। আশিক আতিয়াকে মুগ্ধ নয়নে তাকিয়ে থাকতে লাগলো। সবার আতিয়াকে দেখে খুব পছন্দ হইল। আশিকের আপু বলে ওঠে, বিয়ের ডেটটা তাড়াতাড়ি দিলে ভালো হইতো।
তাহলে বৌমাকে নিয়ে দেশের বাইরে চলে যেতাম। ভাই সাহেব, ভাবি কিছু মনে করবেন না। আশিক, তুমি আতিয়া একান্ত কথা বলতে চাও কি? আমার মনে হয় তোমাদের একান্ত কথা বলা উচিত। একদম ঠিক বলছেন, আমারও মনে হয় আমাদের একান্ত কথা বলা উচিত। আন্টি, এটা কি হলো? একান্ত কথা বলার নিয়ম আছে নাকি? আতিয়া, তোর রুমে যা আশিককে নিয়ে। আতিয়া আশিক চলে গেলে আয়নের আম্মু বলে, দেখো বৌমা, ওদের সারা জীবন একসাথে থাকতে হবে, তাই আমাদের জানার দরকার আছে ওরা একে অপরকে পছন্দ করছে কিনা। এখন দেখা গেল একজনের পছন্দ আরেকজনের পছন্দ হলো না, বাবা মায়ের কথা শুনে বিয়ে করে ফেললো। সারা জীবন এইটাই নিয়ে নিজের ভেতরে পস্তাতে হবে। তাই আমার মনে হয় ওদের একে অপরের সাথে কথা বলা উচিত। আয়নের আম্মুর কথা শুনে আশিকের আব্বু আম্মু নদী বেশ অবাক হয়ে গেল। আশিকের আব্বু বলে, সত্যি ভাবি, আপনি আগেও যেন বুদ্ধিমান ছিলেন, এখনও সেম আছেন। আপনি একদম ঠিক বলেছেন, সারা জীবন ওরা সংসার করবে, সেখানে আমাদের পছন্দ হইলে তো হবে না, ওদেরও পছন্দ থাকা লাগবে। সবাই মিলে কথা বলতে লাগলো। এদিকে আতিয়া আশিক কথা বলতে লাগলো। কথা বলে শেষ করে আসলে দুজনকে জিজ্ঞেস করলো, তোমাদের কি একে অপরকে পছন্দ হয়েছে? হ্যাঁ আন্টি, আপনারা এখন বিয়ের ডেট ফেলতে পারেন। আতিয়া, তুই কি সত্যি রাজি? আতিয়া মাথা নেড়ে হ্যাঁ সূচক দিলে সবাই আলহামদুলিল্লাহ বলল। সবাই বসে থেকে কথা বলতে লাগলো। নদী আয়ন দুজন রুমে চলে গেল। ফ্রেশ হয়ে দুজন সবার সাথে বসে খাবার খেতে লাগলো। খাওয়া দাওয়া করে সবার সাথে কথাবার্তা বলে আশিকদের বিদায় দিয়ে দিল। আয়ন নদী ওদের থেকে বিদায় নিয়ে বের হয়ে গেল। আয়ন বাইরের দিকে তাকিয়ে থাকতে লাগলো। নদীর দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ। ধন্যবাদ কেন? এত সুন্দর করে সবাইকে মানিয়ে নেওয়ার জন্য। কাউকে বুঝতে দেন নাই আমাদের মাঝে সম্পর্কটা কেমন। ধন্যবাদ দেওয়া লাগবে না। আমার ফ্যামিলির সাথে তুমি আমার হাজবেন্ডের মতো ব্যবহার করবে, আমি তোমার ফ্যামিলির সামনে। বাট চেয়ার দেওয়ালের মাঝে স্বামী হতে এসো না, মেরে নাক ফাটিয়ে দেব। চিন্তা করেন না। আয়ন কথাগুলো বলে বাইরের দিকে তাকিয়ে থাকলো। নদীতে বাসার ভিতরে গাড়ি থামলে দুজন নেমে পড়ল। আয়ন নদী ভিতরে যেতে লাগলো। ভিতরে গেলে নদীর আম্মু বলল, এত সময় কই ছিলে দুইজন? বলার মুড নেই, আর আমরা খেয়ে এসেছি, গুড নাইট। নদী কথাগুলো বলে চলে গেল। আয়ন নদীর আম্মুকে বলল, আতিয়াকে পাত্রপক্ষ দেখতে এসেছিল, তাই ওইখানে ছিলাম। ও আচ্ছা, তা পছন্দ হয়েছে? হ্যাঁ, আমাদের পরিচিত 3 সপ্তাহ পর বিয়ে। যাক, খুব ভালো। ওকে যাও রুমে। আয়রা ঘুমিয়ে গেছে নাকি? ও হ্যাঁ, তোমাদের অপেক্ষা করতে চাইলো। আমি খাবার খাওয়া ঘুম পাড়িয়ে দিয়েছি। আচ্ছা। আয়ন সিঁড়ি বেয়ে সোজা নদীর রুমে চলে গেল। গিয়ে দেখে নদী খাটের উপরে হাত পা ছেড়ে শুয়ে আছে। আয়ন কিছু না বলে আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে ওয়াশরুমে চলে গেল। গোসল করে বের হয়ে দেখে নদী সেমভাবে শুয়ে আছে। আয়ন বলে উঠল, ফ্রেশ হবে না? হব। নদী কথাগুলো বলে উঠে পড়ল। পোশাক নিয়ে ওয়াশরুমে চলে গেল। আয়ন পাশের রুমে গেল। আয়রাকে শুয়ে থাকতে দেখে আয়ন আয়রার কাছে গিয়ে ওর পাশে শুয়ে পড়ল। আয়রাকে বুকের সাথে জড়িয়ে ধরে বলতে লাগলো, আমার রাজকন্যাটা জানেও না আমি তার নতুন আব্বু না, আমি তার নিজের বাবা। আমি বুঝতে পারছি না আফিয়া আমার সাথে এমন কেন করছে। ওই এমন ভাব করছে মনে হয় আমাকে ওই সত্যি চেনে না। আর আমাদের মেয়ে হয়েছে, সেখানে আমাকে একবার বললো না, আমাকে আমার মেয়ে থেকে এত দূর করে রাখতে পারলো। আয়ন কথাগুলো ভাবতে ভাবতে চোখের পানি গড়িয়ে পড়তে লাগলো। আয়ন সাথে সাথে মুছে ফেল। এদিকে নদী ফ্রেশ হয়ে বাইরে বের হয়ে দেখে ঘরে আয়ন নাই। নদী কোনো কিছু না ভেবে দরজা লাগিয়ে দিয়ে ঘুমিয়ে গেল। সকালে আয়রার ঘুম ভাঙলে আয়নকে দেখে খুশি হয়ে জড়িয়ে ধরে আয়নের ঘুম ভেঙে গেল। আয়রা আয়নকে বলে ওঠে, নতুন আব্বু, আপনি আমার সাথে ঘুমিয়েছিলেন? আয়ন আয়রার কপালে চুমু দিয়ে দুহাত দিয়ে জড়িয়ে ধরে বলে, জি আব্বু, আপনি তো ঘুমিয়ে গেছিলেন, আপনার সাথে তো খেলতেও পারলাম না। আজকে তো আপনারও স্কুল ছুটি, আমারও অফিস ছুটি, আমরা আজকে অনেক মজা করব, ঠিক আছে আম্মু? আয়নের কথা শুনে আয়রা খুশি হয়ে জড়িয়ে ধরে গালে চুমু দিয়ে বলে, আই লাভ ইউ নতুন আব্বু। আয়ন কপালে চুমু দিয়ে মিষ্টি করে হেসে বলে, আই লাভ ইউ টু আব্বু। আচ্ছা চলো তোমাকে ফ্রেশ করে দেই। আয়ন আয়রাকে কোলে তুলে নিল। ওয়াশরুমে চলে গেল। আয়ন আয়রার বিরাস নিয়ে আয়রাকে বিরাস করিয়ে দিতে লাগলো। নদী আয়রার রুমে আসলে আয়রাকে না দেখে ওয়াশরুমে ঢুকতে দেখে আয়ন আয়রা মজা করছে। আয়রা মুখ ধুতে গিয়ে আয়নকে পানি ছিটিয়ে দিচ্ছে, আয়নও দিচ্ছে।
দুজনের দুষ্টামি দেখে নদী নিজের অজান্তে হেসে দিল। দুজন নদীর দিকে তাকালেই নদী বলে ওঠে, সরি আয়রা, আজকে তো তোমাকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা ছিল, 10টার দিকে বের হব, ঠিক আছে? নদীর কথা শুনে আয়রা বলে, আম্মু, ছোট খালামণি আসবে, খালামণি আমাকে নিয়ে ঘুরতে যাবে। আপাতত নতুন আব্বুর সাথে খেলাধুলা করব। খালামণি আসলে ঘুরতে যাব। তুমি আসবে? নদীর কথা শুনে আয়রা মাথা নেড়ে হ্যাঁ সূচক দিল। নদী চলে গেল। অ্যান্ড আয়রাকে ফ্রেশ করে ওয়াশরুম থেকে বের হয়ে আয়রা জামাটা চেঞ্জ করে দিয়ে কোলে তুলে নিয়ে নদীর রুমে চলে গেল। নদীকে বসে থেকে ল্যাপটপে কাজ করতে দেখে আয়রা নদীর পাশে চুপচাপ বসে থাকলো। আয়ন ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে বের হয়ে আয়রাকে বলল, চলো খাবার খেয়ে বাহিরে গিয়ে ফুটবল খেলবো। আয়নের কথা শুনে আয়রা বলে, ওকে নতুন আব্বু, চলেন। অ্যান আয়রাকে নিয়ে নিচে যেতে লাগলো। ওদের পিছন পিছন নদীও যেতে লাগলো। নদীর আব্বু আম্মু বসে আছে। আয়ন সালাম দিল। নদীর আব্বুকে দেখে আয়রা দৌড়ে গিয়ে কোলে উঠে বলে, নানু ভাই। নদীর আব্বু আয়রাকে কোলে নিয়ে কবলে চুমু দিয়ে বলে, নানু ভাই, তুই রাতে একা ঘুমাইছ, তোমার সাথে আমি কথা বলবো না। নদীর আব্বুর কথা শুনে আয়রা নদীর আব্বুর গালে চুমু দিয়ে বলে, খালামণি তো এসে যাচ্ছে, তাই আগেই আমার রুমে চলে গেছি। আর আম্মু তো আমাকে তার কাছে যেতে দেয় না, তাই আমি একা ঘুমানোর চেষ্টা করব। কিন্তু রাতে আবার নতুন আব্বু আমার সাথে ছিল। আয়রার কথা শুনে তিনজন অবাক হয়ে তাকালো। নদীর আব্বু বলে উঠল, তুমি আমার নাতনিকে মেনে নিয়েছো, বিষয়টা খুব ভালো লাগলো। বসো, দাঁড়িয়ে আছো কেন? আয়াত, নদী, আয়রা, আপনি আসেন খাবার খেতে। চারজন খাবার খেতে চলে গেল। অ্যান আয়রাকে খাওয়াই দিতে লাগলো। নদীর আব্বু বলে, তুমি আয়রাকে ওর নানুর কাছে দাও। সমস্যা নাই, আমি খাওয়াই দেই। আমার কাছে দাও, আমি খাওয়াই দেই, তুমি খেয়ে নাও। আপনি খান, আমি খাওয়াই দিচ্ছি। অ্যান কারো কথা না শুনে আয়রাকে খাওয়াই দিতে লাগলো। নদী আয়নের দিকে আর চোখে তাকিয়ে দেখতে লাগলো। হঠাৎ করে কলিং বেল বেজে উঠলে কাজের বুয়া চলে গেল। অ্যান আয়রাকে খাওয়া শেষ করে পানি খাওয়াই দিতে যাবে, সাথে সাথে আয়নের পাশে একজন বসে বলল, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। রাতুল তো আমাদের ভুলে গেছো, কোনো খোঁজ খবর নাই। মামি, দেখছেন তো কত কাজে ব্যস্ত থাকি। আয়রা মামুনি, কি অবস্থা? এই নাও তোমার চকলেট। রাতুল আয়রাকে চকলেট দিতে যাবে, আয়ন সাথে সাথেই হাত ধরে ফেলল। আয়রা বলে ওঠে, নতুন আব্বু, মামার হাত ধরলেন কেন? আয়ন আয়রার কথা শুনে বলে, আম্মু, এখন চকলেট কোন পেটে রাখবে? তুমি না ভাত খাইলে? তুমি রুমে যাও, আমি তোমার জন্য চকলেট নিয়ে আসবো। আয়রা রাতুলকে টাটা দিয়ে দৌড়ে চলে গেল। নদী আয়নের দিকে রাগি লুক নিয়ে তাকিয়ে বলল, রাতুলের হাত কেন ধরে আছো? ছাড়ো ওর হাত। মামি, এটা কে? এই ছেলে, হাত ছাড়ো, আমার হাতে লাগছে কিন্তু। আয়ন রাতুলের হাত ছেড়ে দিল। আয়নের চোখে রাগ স্পষ্ট বোঝা যাচ্ছে। রাতুল হাত চাকাতে চাকাতে বলতে লাগলো, এই কে তুমি? আমার হাতটা এত শক্ত করে ধরেছিলে, হাতটা ব্যথা করছে, আরেকটু হলে ভেঙেই যেত। তোর জং। আয়নের কথা শুনে সবাই অবাক হয়ে তাকালো। আয়নকে কেউ কিছু বলার আগে আর নিজেরা কন্ট্রোল করতে না পেরে ছেলেটার হাত ধরে কাঁটা চামচ হাতে নিয়ে হাতের উপরে কূপ দিতে যাবে। সাথে সাথে আয়নকে নদী লাথি মেরে ফেলে দিল। আয়ন রাতুলকে নিয়ে নিচে পড়ে গেল। রাতুল উঠে আয়নকে মারতে যাবে। আয়নের সাথে সাথে লাথি মেরে রাতুলকে ফেলে উঠে দাঁড়াতে যাবে। নদী আয়নের পায়ের পিছনে লাথি মেরে ফেলে দিয়ে বলল, তোর এত বড় সাহস আমার কাজিনকে আমার সামনে মারতে নেস? তোর সাহস অনেক, তাই না? নদী, তুমি আমাকে কেন মারছো? নদী, তুমি ওর হয়ে আমাকে মারছো? নদী, তুমি কি ভুলে গেলে ও কি করেছে? আয়নের কথা শুনে নদী রেগে মাথার চুল ধরে বলে, ওই আমার কাজিন, ওই কি করছে? হ্যাঁ, তুই আজকে ওকে প্রথম দেখলি, সেখানে ওই তোর ক্ষতি করতে পারে? নদী, আমার লাগছে, ছাড়ো বলছি। আর তোকে আমি 7 বছর ধরে খুঁজছি, তোর হাত আমি ভেঙে না ফেলা পর্যন্ত আমার মনে শান্তি নাই। আমি তোর কি ক্ষতি করেছি? আমি তো তোকে কোনোদিন দেখেছি মনে তো পড়ে না। আয়ন নদীর হাত ধরে নিজের চুল ছাড়িয়ে নিয়ে রাতুলের বুকে লাথি মেরে ফেলে দিয়ে বলল, তোর লজ্জা এত বেশি যে যাদের ক্ষতি করার জন্য বাবা ছেলে লেগে পড়েছস,
আবার সেই বাড়িতে এসে সবার সাথে এত মিষ্টি অভিনয়। আর আমি তোর হাত ভেঙে ফেলবো। তুই আমার স্ত্রীর গায়ে এই হাত দিয়ে স্পর্শ করছিলি। আইনের কথা শুনে সবাই চোখ বড় বড় করে ফেল। আইন রাতুলকে মারতে যাবে, সাথে সাথে রাতুল নদীর আব্বুর পিছনে গিয়ে লুকিয়ে বলে, মামা ওই এসব কি বলছে? মামা আমি তোমাদের কত ভালোবাসি, আর ও আমার নামে এইসব কি বলছে? আবার বলে ওর বউকে স্পর্শ করেছি। ওই তোর বউ কে রে? আইন রেগে ওর হাতের ঘড়ি খুলে সোজা রাতুলের মাথায় মালে। রাতুল ফ্লোরে পড়ে গেল। নদীর আব্বু বডিগার্ডদের ইশারা খুলে সব বডিগার্ডরা আইনকে চেপে ধরল। আইন বলে ওঠে, আঙ্কেল, ওরা আপনাদের শত্রু। আপনার মেয়ের ক্ষতি ওরা করার চেষ্টা করত। ওর বাবা আশরাফ সাহেব আর ওই আপনার মেয়েকে খুন করার চেষ্টা করত। মামা এসব মিথ্যে কথা। মামা ও আমাদের সাথে সম্পর্ক নষ্ট করার জন্য এমন করছে। চুপ, একদম চুপ। আমার ভাগনা আমার বোনের জামাইয়ের নামে মিথ্যা দোষারোপ করতে লজ্জা লাগে না? তোর এত বড় সাহস, আমার সামনে আমার ভাগনাকে মারিস? তোকে আমার মেয়ের সাথে বিয়ে দিয়েছি বলে কি মাথা কিনে নিয়েছিস? আমার ভাগনাকে মেরে আবার আমার ভাগনার নামে বদনাম দিস? আঙ্কেল, আপনি যাকে এত সরল সোজার বিশ্বাস করতেছেন, ওরা বাপ ছেলে মোটেও সরল না। নদী, তুমি চুপ করে কেন আছো? নদী, আমার উপরে কেন এত রেগে আছো? তুমি ওই কুত্তার জন্য আমার গায়ে হাত তুললে, আবার ওকে এখানে এসে আদর করছো, ওকে কাজিন হিসেবে পরিচয় দিচ্ছ। চুপ কর তুই। আবল তাবল কি বলস তুই? আব্বু, এই ছেলের তো মাথা খারাপ। ওই কখন কি বলে নিজেও জানে না। আব্বু, ওকে এখান থেকে সরিয়ে ফেলো তো। পাগল ছাগল কোথাকার। রাতুল কত বছর পর এখানে আসলো। ওই কিভাবে রাতুলকে চিনবে? আর রাতুল কেন আমাদের ক্ষতি করবে? আমাদের কে ক্ষতি করছে? পাগল ছাগল কোথাকার। ওকে নিয়ে যাও পাগলকে। আইনের নদীর কথাগুলো শুনে কষ্টে বুক ফেটে যেতে লাগলো। আইনকে নিয়ে যেতে নিলে আইন বলতে লাগলো, নদী, আমাকে কিসের শাস্তি দিচ্ছ তুমি? তুমি আসলে কে? তুমি আফিয়া হতে পারো না। তুমি আফিয়া হইলে কখনোই আমার সাথে এমন করতে পারতে না। কাহিনী দেখছো আব্বু? কি পাগলের পাগল। আমি আফিয়া? আমাকে বলে আমি আফিয়া না। নদী, রাগ অভিমান করে থেকো না। তুমি যা বলছো আমার বুকে কিন্তু আঘাত লাগছে। আমার কিন্তু অনেক কষ্ট হচ্ছে। তোর কষ্ট হচ্ছে তাতে আমার কি? উফ আব্বু, ওকে নিয়ে যেতে বলবে? নদীর আপু ইশারা করলে ওকে নিয়ে যেতে লাগলো। আইন চিৎকার করে কান্না করতে করতে বলে, নদী, তোমাদের বিপদ, তোমরা যাকে অন্ধমতো বিশ্বাস করছো, ওই তোমাদের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। আমার কথা বিশ্বাস করো নদী। তুমি তো ভালো করে জানো আমি তোমাকে অপছন্দ করলেও আমি তোমার ক্ষতি তো দূর, অন্য কারো ক্ষতি করি চাই না। সেখানে তুমি তো আমার প্রিয় মানুষ। আমি তোমাদের ক্ষতি কিভাবে চাইব? আর রাতুল, আমার স্ত্রী, আমার সন্তানের কিছু হইলে আমি তোর বংশকে নির্বংশ করে দিব। আমার সন্তান স্ত্রীর দিকে ভুলেও তাকাস না। আইন কথাগুলো বলতে বলতে চলে গেল। রাতুল পিছন থেকে ভিলেন মার্কা হাসি দিলেই আইন আরও রেগে গেল। বডিগার্ড শক্তিতে আইন ছুটতে পারল না। আইনকে নিয়ে চলে গেলে রাতুল কান্না করতে করতে বলে, মামা কী সব পাগল রাখছেন বাসায়? এতদিন পর আসলাম আর আপনারা আমাকে মার খাইতে দেখে চুপচাপ দাঁড়িয়ে আছেন। নদীর আব্বু বলে, ওই তোমরা রাতুলকে নিয়ে যাও, ওর চোখে ব্যান্ডেজ করে দেও। কথাটা বলে নদীর আব্বু চলে গেল। নদী নিজের অজান্তে আইনের কথাগুলো কানে বেজে উঠতে লাগলো। নদী ওইখানে না থেকে দৌড়ে রুমে চলে গেল। এদিকে আইনকে নিয়ে বাহিরে একটা রুমে আটকে রাখলো। আইন বারবার বলতে লাগলো, আমাকে বেঁধে রাখো, কিন্তু তোমরা দয়া করে তোমাদের মালিকের ক্ষতি হতে দিও না। আইনের কথা শুনে সবাই হাসতে লাগলো। একজন হেসে বলল, দুলাভাই জীবনে বড় ভুল করেছেন। ওনাদের সত্যটা বলে লাভ নেই। ওরা ওদের আত্মা। ওদের নামে যা বলবেন না কেন কোনো লাভ নেই। যারা ওদের বিরুদ্ধে কিছু বলতে যায় তাদেরই চাকরি গেছে আর তাদের লাশ খুঁজে পাওয়া যায়। আজকে রাতে আপনার উপর হামলা হবে, আমরা সব জেনেও চুপ করে থাকবো? একজন বডিগার্ড ধমক দিয়ে বলল, এই তোমরা যাও, আমি এখানে দুলাভাইয়ের সাথে আছি। সবাই চলে গেল। আইন ওই বডিগার্ডকে দেখে বলে, ভাইয়া, আপনি কি আমাকে চেনেন নাই? আপনিও কি আমাকে ভুলে গেছেন আপনার ম্যামের মতো? স্যার চুপ করেন, আমি আপনাকে পড়ে বলি, দেখি ওরা গেছে নাকি। বডিগার্ডটা বাহিরে উকি দিয়ে দেখতে লাগলো। কাউকে না দেখে আইনের কাছে এসে বলে, স্যার
আমি আপনাকে চিনছি স্যার। ম্যামকে আপনি ভুল বুঝছেন না। বডিগার্ডটা আর কিছু বলবে কারোর পায়ের শব্দ পেয়ে চুপ হয়ে গেল। অ্যান্ড চুপচাপ বসে থাকতে লাগলো। বডিগার্ড তার ফোনে কল আসলে চলে গেল। অ্যান্ড্রাকে চেয়ারে লাথি মেরে ফেলে দিল। অ্যান্ড্রাকে বলতে লাগলো, কিসের এত রাগ আমার উপরে? হ্যাঁ, আমাকে এত ভালোবাসো, সেখানে এখন আমাকে প্রতিনিয়ত আমার গায়ে হাত তুলো, আর ওই রাতুলের জন্য আমাকে মারলো। এই ভালোবাসা সব অভিনয়, সব কিছু মিথ্যা ছিল। আমাকে এত ভালোবাসলে উনি বেঁচে আছে, তারপরও আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করে নাই। আমাদের মেয়েকেও ভালোবাসে না। উফ, রাগে মন চাচ্ছে মেয়েকে নিয়ে চলে যাই। অ্যান্ড্রাকে সামনে থাকা মাটির কলসে এক লাথি মেরে ভেঙে ফেল। ওদিকে নদী বসে আছে। আয়রা নদীকে বলতে লাগলো, আম্মু, নতুন আব্বু কই গেছে? আমাকে নিয়ে না খেলা করার কথা? আব্বু না বলল আমাকে নিয়ে খেলা করবে, তাহলে কোথায় গেল? আম্মু, কথা বলো না। নদী আয়রার কথা শুনে বিরক্ত হয়ে আয়রাকে ধাক্কা দিলে। সাথে সাথে আয়রাকে কেউ ধরে ফেল। নদী রাগী লুক নিয়ে বলে ওঠে, চুপ থাকতে পারস না? কানের কাছে খালি ভ্যান ভ্যান করস। তোর নতুন আব্বুকে ঘরবন্দি করে রাখছি, বুঝতে পারছস? 1 ঘন্টা পর মারবো, মেরে মাছকে খাওয়াবো, বুঝলি? নদীর কথা শুনে আয়রা ভয়ে ওর খালামণিকে জড়িয়ে ধরল। নদীর বোন তুলি রেগে বলে ওঠে, আপু, কি ধরনের ব্যবহার করছো? মাথা ঠিক আছে তোর? ছোট বাচ্চার সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানো না? ওই মেয়েকে তুই নিয়ে যা তো। কোথা থেকে কুড়িয়ে আনছস হিসাব নেই। সেই সব মেয়েকে নিয়ে এত ঢং করস। সামনে থেকে নিয়ে যা, আর আমাকে যদি ওই আম্মু বলে খবর আছে। নদীর কথা শুনে তুলি কিছু বলবে, তার আগে আয়রা কান্না করতে করতে বলে, কি খালামণি, তুমি আমাকে কুড়িয়ে নিয়ে এসেছো? তোমরা তাহলে মিথ্যা বলছো আমাকে? কথাগুলো বলে জোরে জোরে কান্না করতে লাগলো। নদীর বিরক্ত লাগলো, বুকের ভেতর কেঁপে উঠতে লাগলো। নদী কিছু বুঝতে না পেরে তুলির দিকে রাগী লুক নিয়ে বলে, নিয়ে যাবি এখান থেকে? মেজাজ গরম আছে কিন্তু। তুলি নিজের রাগ ধরে রাখতে না পেরে সামনে থাকা ফুলদানি দিয়ে নদীর ছবির ফ্রেমটা ভেঙে ফেলে বলল, ওকে সহ্য করতে পারছি না তো, তাই না? যদি তোর স্মৃতি ফিরবে সেদিন তোর মন ওই ফ্রেমের কাচের মতো চুরমার হয়ে ভেঙে যাবে। সেদিন জোড়া লাগাতে আসিস, আমি ওকে নিয়ে যাব তোর থেকে অনেক দূরে। কথাটা মাথায় রাখিস। তুলি আয়রাকে কোলে নিয়ে আয়রাকে বুঝাতে লাগলো। বুঝাতে বুঝাতে নিয়ে গেল। নদী তুলির কথাগুলো কানে বাজতে লাগলো। নদী হঠাৎ করে ভাবতে লাগলো, কি আমার স্মৃতি ফিরবে মানে? আমার কি স্মৃতিশক্তি নাই? এইসব কি বলে ওই? ওয়েট, আচ্ছা, আমি তো উত্তরে থাকতাম, তখনকার কোনো কিছু আমার কেন মনে পড়ে না? আমি ওইখানে কেন থাকতাম? আর আমি ওইখানে থাকলে আমার কিছু মনে কেন পড়ে না? আর আয়ান কি সত্যি আমাকে চেনে? আয়ান আমাকে প্রথম দেখায় ওই কিভাবে আমাকে আফিয়া বলল? আবার রাতুলকে তো প্রথম দেখলো, ওর সাথে তো ওর কোনো শত্রুতা থাকার কথা না। নদী কথাগুলো ভাবতে লাগলো। নদীর মাথা ব্যথা করতে লাগলো। নদীর চোখের সামনে কিছু একটা ঝাপসা স্মৃতি ভেসে উঠতে লাগলো। নদী সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গেল। এদিকে তুলি আয়রাকে নিয়ে নিচে গেলে নদীর আম্মু বলে, নানু ভাই, তোমার কি হয়েছে? কান্না কেন করছো? তোমার আদরের মেয়ে তাকে বলেছে সে কুড়িয়ে পাওয়া মেয়ে। আমি কেন ওকে দূরে সরিয়ে দিই? আয়রাকে ধমক দিয়ে সরিয়ে দিয়েছে, অনেক ধরনের কথা শুনিয়ে দিল। নানু ভাই, দেখি আম্মুর কথা শুনে কান্না করো না। নানু ভাই, তুমি তো জানো তোমার আম্মুর মাথা গরম হলে মাথা ঠিক থাকে না, কখন কি বলে ওই নিজেও জানে না। আয়রা ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে করতে বলতে লাগলো, নানু ভাই, আমাকে সত্যিই খালামণি কুড়িয়ে নিয়ে এসেছে। আমি কি আম্মুর মেয়ে না? আমার বাবা মা কে? আমাকে আমার বাবা মার কাছে রেখে আসো, আমি এখানে থাকতে চাই না। আয়রার কথা শুনে সবার খারাপ লাগলো। নদীর আম্মু আয়রার কপালে চুমু দিয়ে বলে, আরে ধ্যাত, তুমি তো দেখি মজাও বুঝো না। আরে এই মজা সবাই করে। আমরা যখন ছোট ছিলাম তখন সবাই আমাকে বলতো আমাকে নাকি আমার আব্বু আম্মু কুড়িয়ে নিয়ে এসছে। এইটা সবাইকে মজা করে বলে। ওই যে তোমার আঙ্কেল আন্টিরা আছে, ওনাদের জিজ্ঞেস করে দেখো। আয়রা সবার দিকে তাকালে কাজের লোকে সবাই আয়রাকে কোলে নিয়ে চোখের পানি মুছে দিতে দিতে সবাই বুঝাতে লাগলো। আর এদিকে তুলি ওর আম্মুকে টেনে কিছুটা দূরে নিয়ে গিয়ে বলে, আম্মু, দুলাভাই কোথায়? আর দুলাভাইকে নাকি 1 ঘন্টা পর মেরে মাছকে খাওয়াবে। আবার তোমার বড় মেয়ে খুনাখুনি শুরু করেছে নাকি?
স্মৃতি গিয়েও দেখি ভালো হলো না। আর কি হয়েছে কও তো? ওইটার মাথার তার ছিঁড়ে গেল কিভাবে? তুলির কথা শুনে নদীর আম্মু সব কিছু খুলে বলে। তুলি অবাক হয়ে যায়। তুলি বলে, কি বলো? ওনার সাথে আমি দেখা করতে চাই। তোর আব্বু জানলে রেগে যেতে পারে। রাখো তো। তুলি বের হয়ে গেল। তুলি সোজা আয়নে রাখা জায়গায় চলে গেল। দরজা খুলে ভিতরে গেলে দেখে ঘরে মেঝেতে পানি। আয়নের দিকে তাকাতে আয়ন সামনের দিকে তাকালো। আয়ন অবাক হয়ে গেল। তুমি কেন এসেছো? শোনো, তুমি যা ইচ্ছে করো, আমার তাতে কিচ্ছু যায় আসে না। আমার মেয়ে যদি কোনো ক্ষতি হয় তোমাদের কারণে, আমি তোমাদের কাউকে ছাড়বো না। আয়নের কথা শুনে তুলি অবাক হয়ে গেল। তুলির মাথায় আইডিয়া আসলো। তুলি ভিতরে ঢুকে নদীর মতো কণ্ঠ করে বলে, আয়ান, তোমার সাথে আমার কিছু কথা আছে। তুমি দয়া করে আমার কথাগুলো শুনবে? কোনো কথা শুনতে চাই না, এখান থেকে চলে যাও। তুমি আমাকে কখনোই ভালোবাসো নাই, সব কিছু নাটক ছিল। তুলি আয়নের কথা শুনে দরজা লাগিয়ে দিয়ে আয়নের পাশে গিয়ে বসলো। আয়ন উঠে যেতে নিলে তুলি আয়নের হাত ধরে আয়ন বলে ওঠে, তুমি কেন এমন করছো? তুমি কি আগের মতো হতে পারো না? আমি তো তোমাকে ভালোবাসি। যখন আমি তোমাকে পছন্দ করতাম না তখন তো তুমি আমার জন্য পাগল ছিলে। যখন আমি তোমাকে ভালোবাসতে শুরু করলাম তখন তুমি চেঞ্জ হয়ে গেলে। আয়ন কান্না করতে লাগলো। তুলি আয়নকে ওর পাশে বসিয়ে দিয়ে বলে, আয়ান, আমার অতীতের কোনো কিছু মনে নেই। আমি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছি। আয়ন তুলির কথা শুনে চমকে গেল। তুলির দিকে তাকিয়ে বলে, কি বলছো এসব? হ্যাঁ, ঠিক বলছি। আমার অতীতের কিছুই মনে নেই। আমি কি আসলে তোমাকে আগে চিনতাম না। আমার কি হয়েছিল আগে, আমি কেমন ছিলাম, আমাদের কি সম্পর্ক, আমাকে জানাতে পারবে? আফিয়া, কি বলো? অতীতের কিছু মনে নাই? আফিয়া, ভালো করে দেখো, আমি তোমার হাজব্যান্ড। তুমি আমাকে জোর করে বিয়ে করেছিলে, আমি তোমার প্রাণ বাঁচিয়েছিলাম। তোমার কি কিছু মনে নাই? তুমি আমাকে পটানোর জন্য কত কিছু করতে। তুমি আমাকে অনেক ভালোবাসতে। ওয়েট, আমাদের কিছু সুন্দর মুহূর্তের পিক আছে। আমি তোমাকে ফার্স্ট প্রপোজ করেছিলাম। আয়ন ফোন বের করে লক খুলে সিক্রেট গ্যালারিতে গিয়ে পিক দেখতে লাগলো। তুলি ছবিগুলো দেখে চোখ ছানা বড় হয়ে গেল। তুলি মনে মনে ভাবতে লাগলো, কি তাহলে আয়রার আব্বু এই ছেলেটা? দিন শেষে আবার সেই আপুর সাথে বিয়ে হয়েছে। কি ভাগ্য ওদের। তুলি ভাবতে লাগলো। আয়ন তুলিকে জড়িয়ে ধরে বলে, সবকিছু ওই রাতুলের বাপের জন্য হয়েছে। আমি ওদের ছাড়বো না। আমি ওদের যদি জেলে না পাঠাই আমার নামও আয়ান না। তুলি চমকে গেল। তুলির হাত পা কাঁপতে লাগলো। হঠাৎ করে আয়নের মনের ভিতর খচখচ করতে লাগলো। আয়ন তুলিকে ছেড়ে দিয়ে উঠে পড়ল। তুলি অবাক চোখে তাকিয়ে বলল, কি হলো? ছেড়ে দিলে কেন? না মানে কিছু মনে করো না, মনের ভিতরে কেমন যেন লাগছিল। মনে হচ্ছিল তুমি যদি না যান, রাগ করো না। আসলে অনেক দিন পর তোমাকে এত কাছে পেয়েছি, তাই হয়তো এমন হচ্ছে। সরি জান। আয়নের কথা শুনে তুলি ভুরকুচকে তাকালে। তুলি মনে মনে ভাবতে লাগলো, কি ভালোবাসে রে বাবা। আমাকে জড়িয়ে ধরে বুঝে গেল আমি তার বউ না। জান, কি ভাবো? কিছু না। আচ্ছা, আমাকে বলতে পারবে আমার খুন হওয়ার আগ পর্যন্ত কি কি হয়েছে? হ্যাঁ, সেদিন ছিল আমার ইন্টার পরীক্ষা, শেষ দিন ছিল। আমি পরীক্ষা দিয়ে বাসায় এসে তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য গোলাপ চকলেট নিয়ে যাই। তোমার বাসায় গেলে আমি পাই নাই। সাইকেল নিয়ে মন খারাপ করে বের হইতে যাব, তখন আমি নিচ থেকে দেখতে পাই রাতুল, ওর আব্বু আর কয়েকজন মিলে হাসাহাসি করে বলছে তাদের প্ল্যান সাকসেসফুল। তুমি কয়েক মিনিট ভিতরে লাশ হয়ে ফিরবে। আমি ওদের কাছে যাওয়ার আগে ওরা সব বের হয়ে চলে যায়। গাড়িতে উঠে চলে গেলে আমি সাইকেল নিয়ে ওদের পিছন যাই। ওদের পিছনে যেতেই দেখি ওরা তোমার গাড়িতে বোম ব্লাস্ট করে দিয়েছে। আমি চিৎকার দিয়ে কান্না করে গাড়ির কাছে ছুটে গেলে হঠাৎ তুমি আমার হাত পিছন থেকে ধরলে। আমি পিছনে ঘুরে দেখি তুমি রক্তাক্ত অবস্থায় আমাকে জড়িয়ে ধরে ভালোবাসি বলে আমার কোলে ঢুলে পড়ো। আমি চিৎকার দিয়ে কান্না করতে তোমাকে ডাকছিলাম, কোনো সারা শব্দ দাও নাই। আয়ন কথাগুলো বলে কান্না করতে লাগলো। তুলি আয়নের কাঁধে হাত দিয়ে বলে, তারপর কি হলো? হেলিকপ্টার এসে আমার থেকে তোমাকে ছিনিয়ে নিয়ে চলে গেল বডিগার্ড। পরের দিন আমাকে বলে তুমি আর নাই। ও আচ্ছা, কান্না করো না, আমি তো বেঁচে আছি। আল্লাহ আমাদের সাথে সহায় হয়েছিল বলেই আমাদের মেয়ে আমি সুস্থ আছি। আর দেখো, আবারও আমি তোমার বউ হয়েছি। হ্যাঁ।
আইন তুলিকে জড়িয়ে ধরলে তুলি আইনের হৃদয় স্পন্দনের শব্দ শুনতে লাগলো। আইন বারবার মনের ভিতর খচ করে আইন তুলিকে ছেড়ে দিয়ে বলে, নদী, তুমি আয়রা তোমার আব্বু আম্মুকে দেখে রেখো, ওরা কিন্তু তোমাদের আবারও ক্ষতি করবে। আইন কথা শেষ করতেই তুলি আইনের দিকে তাকিয়ে বলে, তুলি আপনাকে আমার কিছু বলার ছিল, এখন শুনলে রেগে যাবেন। আমাকে আপনি কেন বলছো? নিজের কণ্ঠে এসে বলে, তুলি আমি নদী না, আমি ওর যমজ বোন তুলি। কথা শুনে আইন সাথে সাথে চৌকির উপর থেকে উঠে পড়ে। আইন বলে ওঠে, কি বলেন আপনি? তুলি নদী না? হ্যাঁ আমি তুলি, বাট আপনাকে কিছু কাজ করতে হবে, আমার কথা সম্পূর্ণ শুনবেন। তুলি আইনকে প্ল্যান সব কিছু বোঝাতে লাগলো। বোঝানো শেষ করে বলে, কি রাজি আপনি? আপনার সাথে এক রুমে থাকা আমার পক্ষে সম্ভব না। আমার স্ত্রী কিছু মনে নাই, তাই বলে আমি আপনার সাথে কেন থাকবো? এক রুমে অসম্ভব। আরে ছোট বোন হিসেবে তো আমাকে দেখতে পারবেন তাই না? তারপরও হ্যাঁ, আয়রাকে আমাদের সাথে রাখতে হবে। ওকে, তাহলে চলুন। আইনের হাত ধরে তুলি বের হলে বডিগার্ড থামিয়ে দিলে তুলি হাত সরিয়ে দিয়ে বলে, আমার হাজবেন্ডকে আমি নিয়ে যাচ্ছি, কারো বুকে পাটা থাকলে আমার সাথে লাগতে আসো। তুলির কথা শুনে বডিগার্ড এসে বলে, ম্যাম আপনার সব মনে পড়ে গেছে। ম্যাম আমি ওই দিনের অপেক্ষায় ছিলাম। ম্যাম আপনি স্যারের সাথে জঘন্য আচরণ করেছেন, স্যারকে আপনার কাজের জন্য মেরেছেন। স্যার আপনার ব্যাপারে তো জানতো না। ম্যাম আপনার যে সব মনে পড়ছে, সত্যি অনেক খুশি লাগছে। বডিগার্ডের কথা শুনে তুলি অবাক চোখে তাকালে আইন বলে ওঠে, চলো পরে কথা বলি। আইন তুলিকে নিয়ে চলে গেল। বাসার ভিতরে গেলে দেখে আয়রা সবার সাথে খেলা করছে। আইনকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে কোলে উঠে বলে, নতুন আব্বু, আপনি কোথায় গেছিলেন? আম্মু আমাকে অনেক বকা দিয়েছে, আমাকে অনেক কথা বলেছে, আমাকে মজা করেও বলেছে আমি নাকি তার মেয়ে না। আয়ন আয়রার কপালে চুমু দিয়ে বলে, তোমার আম্মু তো এমনিতে মাথা গরম, আর উনি ঠিক বলছে। তুমি আমার আর ওনার সন্তান, বুঝতে পারছো? আমি তোমার আব্বু আর উনি তোমার আম্মু। আইন তুলির দিকে তাকিয়ে বলে, আরে না আব্বু, ওটাই তো খালামণি। না, আমি তোমার আম্মু আর ওইটা তোমার আব্বু। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। নদীর আব্বু এসে রাগী কণ্ঠে বলে ওঠে, হচ্ছেটা কি? এই ছেলেটা এখানে কেন? আমার হাজবেন্ডকে কোন হিসেবে ওইখানে রাখতে দিয়েছো আব্বু? থাপ্পড় মারবো একটা। তোর হাজবেন্ড মানে? হ্যাঁ, ওই আমার হাজবেন্ড। সেই দিন আমার সাথে ওর বিয়ে হয়েছে, আর আপুর সাথে ওর বিয়ে হয়নি। কবুলি বলে নাই, অন্য কেউ বলেছিল। আমি আগেই আইনকে বিয়ে করে নিয়েছিলাম। যাই হোক, আমার হাজবেন্ডের দিকে কেউ তাকাবে তো আমি তার চোখ তুলে ফেলবো। মানে কি তোর হাজবেন্ড মানে? হ্যাঁ, আমার হাজবেন্ড। আমার হাজবেন্ডের সাথে তোর বিয়ে হয়নি, আর আজ থেকে আয়ান আর আমার সন্তান আয়রা। যান, চলো রুমে যাই। তুলি আয়নের হাত ধরে নিয়ে চলে গেল। রুমে গেলে আয়ন আয়রার সাথে খেলতে লাগলো। তুলি আলমারি থেকে পোশাক নিয়ে ওয়াশরুমে চলে গেল। তুলি গোসল করে পোশাক চেঞ্জ করে বের হলে ড্রেসিং টেবিলের সামনে বসলে চুলের পানিতে পিছনে ভিজে ভিতরে সব বোঝা যাচ্ছে দেখে আয়ন আয়রাকে কোলে নিয়ে বারান্দায় চলে গেল। তুলি চুল শুকিয়ে বের হয়ে গেল। তুলিকে দেখে কেউ কিছু বলবে তার আগেই তুলি নদীর রুমে চলে গেল। তুলি আলমারি থেকে আয়নের শার্ট প্যান্ট নিতে লাগলো। নদী পিছন থেকে বলতে লাগলো, হচ্ছেটা কি? আমার হাজবেন্ডের পোশাক সব নিয়ে যাচ্ছি। আমার সাথে সে এখন থেকে থাকবে, আর তুমি আজ থেকে মুক্ত। আয়রা, আয়ান সব আমার সাথে থাকবে। নদীকে কিছু বলার সুযোগ না দিয়ে পোশাক নিয়ে চলে গেল। তুলি ওর রুমে গিয়ে সব আলমারিতে রাখার জন্য ভাঁজ করতে গেলে আয়রা বলে, খালামণি, আমি সাহায্য করি। চলো তিনজন একসাথে করি। আয়রা তুলিকে সাহায্য করতে লাগলো। তিনজন জামা কাপড় ভাঁজ করতে লাগলো আর দুষ্টামি করতে লাগলো। আয়রা ভাঁজ করা কাপড়ে উঠে ঠাস করে শুয়ে পড়লো। সবাই ভুরু কুচকে তাকালে পরক্ষণে দুজন হেসে দিলে আয়রাও হেসে দিল। আবার নতুন করে ভাঁজ করতে লাগলো। নদীর ব্লাউজ নিতে এসে তিনজনে এত হাসি খুশি দেখে নিজের অজান্তে নদীর রাগ হতে লাগলো। নদীর খারাপ লাগতে লাগলো। তুলি লাস্টে নদীর ব্লাউজ দেখে বলে, ধ্যাত, আপুটা নিয়ে চলে এসেছি। হাসেন কেন? আমার টি শার্ট রেখে ব্লাউজ নিয়ে এসে পরবো নাকি এটা?
আয়নের কথা শুনে তিনজন হাসতে শুরু করলো। আয়রা ব্লাউজ নিয়ে সরিয়ে দিয়ে বলতে লাগলো, আম্মুর ব্লাউজে আম্মুর ঘ্রাণ আসছে, মনে হয় আম্মু এখানে আছে। ওয়েট, আমি আম্মুর মতো শাড়ি পরি। আয়ন কথাগুলো বলে তুলির ওড়না নিয়ে আয়ন সাথে সাথে পিছন ঘুরে তাকালে দেখে নদী দাঁড়িয়ে আছে। নদীর চোখের কোণায় পানি। আয়নকে দেখে সাথে সাথে চোখ মুছে ভিতরে ঢুকে আয়রার হাত থেকে ব্লাউজ নিয়ে বলে, চোখে দেখোস না আমার জামা নিয়ে চলে এসেছিস যত সব। নদী নিয়ে চলে গেল। 8 দিন পর। জান আর একটু খেয়ে নাও। না, আর খাবো না। ননদের বিয়ে বলে কথা, ওখানে গিয়ে অনেক কাজ আছে। তাড়াতাড়ি তুমি খেয়ে নাও। আমি আয়রা যাচ্ছি। আম্মু, আপু, তোমরা যাবে না? যাব। ওকে, রেডি হয়ে নাও। তুলি চলে গেল। আয়ন খাবার খেতে লাগলো। খাওয়া শেষ করে চলে গেলে নদী ওর আম্মু যার যার রুমে চলে গেল। আয়ন তাড়াতাড়ি করে রেডি হয়ে নিল। সবাই রেডি হয়ে নিলে সবাই বের হয়ে গেল। আয়ন, তুলি, আয়রা একসাথে বসলো। আর সামনে নদী আর নদীর আম্মু বসলো। আয়ন, তুলি, আয়রা ওরা তিনজন দুষ্টামি করতে লাগলো। নদী আয়নার ভিতর থেকে আয়নকে দেখতে লাগলো আর ভাবতে লাগলো, তুলির হাজবেন্ড তুলির সাথে যা ইচ্ছা করুক, তাতে আমার কি? আমার কেন কষ্ট হয়? কেন বারবার মনে হয় ওই জায়গাটা আমার? আমি তো আয়ান আয়রাকে সহ্য করতে পারি না, তাহলে ওদের কেন আমি মিস করছি? ওদের কেন আমার কাছে পেতে ইচ্ছে হচ্ছে? নদীর চোখের কোণায় পানি গড়িয়ে পড়তেই আয়ন সামনের আয়নাতে দেখতে পেল। আয়ন মনে মনে ভাবতে লাগলো, তুমি সব ভুলে গেলে তুমি আমার সাথে অন্য কাউকে সহ্য করতে পারবে না। আফিয়া, যত তুমি আমার উপরে রাগ দেখাও। আয়ন কথাগুলো বলে আয়রার দিকে তাকিয়ে আয়রার কথা শুনতে লাগলো। আয়নদের বাসায় চলে গেল। বাসার ভিতরে ঢুকে সবাই আয়নকে এসে জড়িয়ে ধরল। আয়ন সবার সাথে কথা বলতে চলে গেল। এদিকে নদী, তুলি, আয়রা, নদীর আম্মু ভিতরে গেলে আয়নের আম্মু নদীর আম্মুকে সালাম দিয়ে কথা বলতে লাগলো। তিনজন কথা বলতে নিল। কথা শেষ হলে নদী, তুলি, আয়রা উপরে যেতে লাগলো। উপরে যেতেই আয়নের রুমে ঢুকতেই হঠাৎ করে বিছানায় বসা একজন বলে ওঠে, আফিয়া ভাবি, আপনি বেঁচে আসেন? আপনাদের দুজনকে একরকম লাগছে। আপনাদের ভিতরে আফিয়া ভাবিকে? আমি আফিয়া, তুমি কে? আফিয়া ভাবি, আপনি আমাকে চেনেন না? ভাবি, আমি রাকিব। রাকিব আর কিছু বলতে যাবে তখন আয়ন ভিতরে ঢুকে বলে, ভাই তুই এসেছিস, অনেক খুশি হয়েছি। তোর খুশির জন্য কে এসেছে? আমার বোনের বিয়ে, আমি আসবো না তা কি হয়? জানি তো। ভাবি আমাকে চিনছো না? ও বুঝেছি, তুই অন্য কাউকে বিয়ে করছিস থেকে ভাবি তোকে মেনে নিতে পারে না, এই জন্য ভাবি আমাকে চিনছে না। ভাবি আপনি আয়ানকে ভুল বুঝবেন না, আপনাকে আমি সব খুলে বলবো। আয়ান আপনাকে ভালোবাসে। কি খুলে বলবেন? রাকিব চুপ কর তো, ওনাদের ফ্রেশ হতে দে। চুপ কর, আমি তো নতুন বউকে মানি না ভাবি হিসাবে। আফিয়া ভাবি বেঁচে আছে, সেখানে তুই অন্য কাউকে বিয়ে কিভাবে সংসার করবি? তোর বউকে আমাকে দেখিয়ে দে, আমি তোদের সব কিছু তাকে খুলে বলবো। কি খুলে বলবেন বলেন? ভাবি আয়ান আপনাকে অনেক ভালোবাসে। আয়ান জানতো আপনি মারা গিয়েছেন, আপনার বডিগার্ড ওকে বলেছিল। আয়ান অনেক ভেঙে পড়েছিল, আমরা অনেক কষ্টে সামলে নিই। আস্তে আস্তে ওই ঠিক হইলে কোনো মেয়ের সাথে আয়ান কথা বলতো না, চুপচাপ থাকতো। খুব দরকার না হইলে কারোর সাথে কথা বলতো না, সারাদিন পড়াশোনা নিয়ে থাকতো। ওর বাঁচার শেষ আশা ছিল ওর বোনকে বিয়ে দেওয়া আর মায়ের খেয়াল রাখা। জীবনে কখনোই ও বিয়ে করবে না। রাকিব চুপ করবি? দেখ মায়ের খাস না, চুপ কর। চুপ করবো না, তোর নতুন বউ জানুক, আমিও চাই। ভাবি তোকে এতটাই ভালোবাসে তা কি আমরা জানি না? আমাদের ভাবির জায়গায় অন্য কেউ থাকতে দিব না। আমি তোকে পরে বুঝাচ্ছি, চুপ কর। আমি চুপ করবো না বললাম না। ভাবি আয়ান এই বিয়েটা হচ্ছে ইচ্ছে করে নাই, ওই একটা ভালো জব পেয়েছে, জব করে এটাই ওর বাবার জমি ছিল, এখানে বাড়িটা করতে ওদের সব কিছু শেষ হয়ে গেছে। এখন হঠাৎ করে আন্টি অসুস্থ হয়ে পড়েছে, আন্টির অপারেশনের জন্য 20 লাখ টাকা লাগবে, যেটা জোগাড় করতে অনেক সময় লাগবে। অত সময় নাই, আন্টি অনেকটাই অসুস্থ, মেয়ের বিয়ের জন্য দেখে বুঝে যাচ্ছে, কিন্তু অনেক অসুস্থ উনি। বস ওকে একটাই অফার দেয়, যদি তার মেয়েকে বিয়ে করে তাহলে উনি যত চিকিৎসা খরচ সব উনি দিবে, আতিয়ার বিয়ের সব খরচ উনি দিবে। প্রথমে আয়ান রাজি হচ্ছিল না, আন্টির অবস্থা বেশি ভয়ঙ্কর হয়ে ওঠার কারণে আমরা সবাই বোঝাই, তারপর বিয়েটা করতে রাজি হয়। ভাবি ওই আপনাকে অসম্ভব ভালোবাসে। রাকিবের কথা শুনে নদী, তুলি আয়নের দিকে তাকালে তুলির চোখে পানি চলে আসলো। তুলি বলে ওঠে, তুমি এত ভালোবাসো? তুমি আমার বউ, তোমাকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো?
কি বলিস? ভাবি তো এইটাই, ওনাকে বউ কেন বলোস? আরে উনি না, ওইটা তোর ভাবি না, এটা তোর ভাবি। আর আমি যাকে বিয়ে করছি সেই উনি। কিন্তু ওনার ভয়েস তো আলাদা। এইটাই তো ভাবি, ওনার কণ্ঠে আমি ভালো করে চিনি। ভয়েস নকল করা যায়, বাদ দে। আর এত বকবক না করে আমার সাথে চল। না তুই যা, এই পিচ্ছিটাকে। আমার মেয়ে আয়রা, আমার মেয়ে স্ত্রী দুইজন সুস্থ আছে। উনি আমাকে মিথ্যা বলেছিল। আয়নের কথা শুনে নদী অবাক হয়ে তাকালো। রাকিব আয়রাকে কোলে তুলে নিয়ে আদর করতে লাগলো। আয়নকে ডাকলে আয়ন চলে গেল। তুলি ফ্রেশ হতে চলে গেল। নদী রাকিবের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে রাকিবের কাছে গিয়ে বলল, রাকিব, তুমি কি আয়ান আর আফিয়ার কোনো বিয়ের ছবি দেখাতে পারবে? বা কোনো ছবি আছে কি? বিয়ের ছবি তো নাই আপু। ভাবি তো গুন্ডি টাইপের ছিল, উনি আয়ানকে জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ে করেছিল, তাই ওইসব কোনো ছবি না। বাট হ্যাঁ, কিছু ছবি আসে। আমরা সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম। ওয়েট। রাকিব ওর ফোন বের করে ছবি বের করে নদীকে দিয়ে আয়রার সাথে খেলতে লাগলো। নদী ছবিগুলো দেখে চোখ কপালে উঠে যেতে লাগলো। নদী কিছু মনে করতে লাগলো। নদী রাকিবকে বলে উঠল, রাকিব, আফিয়া আর আয়ান কোথায় থাকতো? আমাকে কি দেখাতে পারবে? আপু এখন কিভাবে দেখবো? বিয়ের অনেক কাজ আছে, ভাবিকে জিজ্ঞাসা করলে সব বলে দিবে। তুমি বলো না। রাকিব ঠিকানা দিয়ে দিলে নদী 1 মিনিটও অপেক্ষা না করে বের হয়ে যায়। এদিকে আয়ন কাজ করতে লাগলো। সারাদিন কাজ করে আয়ন রাতে বন্ধুদের সাথে সাথে আড্ডা দিতেই ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলো কারোর হাতের স্পর্শ পেয়ে। আয়ন চোখ খুলে দেখে নদী। আয়ন লাফ দিয়ে উঠে বলে, কি ব্যাপার, তুমি এখানে কি করো? আমি তো তুলি, তুমি আবার আমাকে দেখে এত লাফ দিয়ে উঠলে কেন? আপনি তুলি না, আপনি নদী। নদী আপুর কণ্ঠ আমার কণ্ঠ কি এক নাকি? জামাই হয়ে আমাকে চেনো না? নদী আয়নের দিকে এগিয়ে যেতে লাগলো। আয়ন ধাক্কা দিতে গেলে নদী আয়নের মাথা ধরে জোরে কিস করতে লাগলো। আয়ন ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বলল, তুমি এসব কি করছো? আমি তোমার বোনের হাজবেন্ড, আমার সাথে এসব করতে লজ্জা লাগছে না? লজ্জা কেন লাগবে? তুমি তো আমার হাজবেন্ড। আমি আমার জামাইয়ের সাথে যা ইচ্ছা করব। তুমি তো এমন ছিলে না। এইসব কি শুরু করছো? দেখো, নদীর স্মৃতি শক্তি নাই, তাই আমাকে সহ্য করতে পারছে না। ওর স্মৃতি ফিরলে ওই আমার পাশে তোমাকে কেন যে কেউ হইলে মেরে ফ্যানে ঝুলিয়ে দিবে। দেখো, আমি তোমাকে ছোট বোনের মতো দেখি, তাই দয়া করে বেশি পাকনামি করো না। এসব কি বলো? তুমি যে রাতে আমাকে টাচ করছো, আমার কাছে এসেছো, তখন ওইসব কথা মনে ছিল না? দেখো, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আপুর স্মৃতি কখনোই ফিরবে না। ওই তোমাকে আয়রাকে পছন্দ করে না। থাপ্পড় মেরে দাঁত ফেলে দিব। মাথা খারাপ মেয়ে, কি বলস? তোর কাছে আবার আমি কখন গেলাম? ধৈর্য পরীক্ষা নিস না বোন, যা এখন থেকে। আয়ন রেগে উঠে চলে গেল। নদী মুচকি হাসি দিয়ে আয়নের পিছন পিছন যেতে লাগলো। আয়ন সোজা রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলে আয়রা এসে জড়িয়ে ধরে বলে, আব্বু, হলুদ শাড়ি পরবো আমি সবার মতো। উফ, আমার তো মনে নাই আমার আম্মু জি আছে। আচ্ছা তুমি থাকো, আমি আসছি। আয়ন আয়রার কপালে চুমু দিয়ে রাকিবের বাইকের চাবি নিয়ে সোজা চলে গেল। আয়ন মার্কেটে গিয়ে আয়রার জন্য শাড়ি, আয়রার জন্য সব কিছু কিনে বাইক নিয়ে সোজা বাসায় চলে আসলো। বাসার ভিতরে গিয়ে সোজা আয়রাকে খুঁজতে লাগলো। আতিয়ার রুমের কাছে গেলে দেখে আয়রা সবার সাজ দেখছে। তাকিয়ে তাকিয়ে আয়ন বলে উঠল, আয়রা। আয়নের ডাক শুনে সবাই আয়নের দিকে তাকালো। আয়রা আয়নের কাছে দৌড়ে এসে বলে, আব্বু, আমাকে কেমন লাগছে? কপালে চুমু দিয়ে বলে, মাশাল্লাহ, আমার আম্মুকে সব কিছুতে সুন্দর লাগে। এই নাও তোমার শাড়ি, আর সব কিছু আছে। সাথী, আমার মেয়েকে সাজিয়ে দে তো। আয়নের কথা শুনে সাথী বলে, আমাদের ভাতিজি আমরা সুন্দর করে সাজিয়ে দেব, বাট তোর বউকে যে সাজিয়ে দিলাম, টাকা দে। টাকা কাকে বলে, কেমন দেখা যায়? আর আমার বউকে কেমন দেখা যায়? আয়নের কথা শুনে সবাই হাসতে লাগলো। সাথী রেগে থাকলে আয়ন 500 টাকা বের করে দিয়ে বলে, আরে ভাই, মজা করছি, এই নে চকলেট খাস। আয়নের হাত থেকে টাকা নিয়ে মুখ ভেঙচি দিয়ে বলে, ধন্যবাদ, যা ভাগ। আর ভাবি, ভাববেন না, আপনার বউ আপনাকে সাজিয়ে দেওয়ার জন্য দিয়েছে। আমার থেকে 500 টাকা নিয়েছিল, ওই টাকাই দিয়েছে। আয়ন ভেঙচি দিলে সাথী মারতে আসবে, তার আগে আয়ন দৌড়ে চলে গেল।
সবাই হাসতে লাগলো। আয়নের রুমে গেলে রাকিব ওর আরও কাজিনরা সবাই রেডি হচ্ছে। আয়নকে দেখে রাকিব বলে, এই নে তোর পাঞ্জাবি পায়জামা। আয়ন পাঞ্জাবি পায়জামা পরতে লাগলো। পড়া শেষ করে রেডি হতে লাগলো। রেডি হওয়া শেষ করে সবার সাথে নিচে চলে গেল। আয়ন সোজা কাজের ওইখানে চলে গেল। সব কিছু দেখাশোনা করতে লাগলো। দুপুরের দিকে সবাই হলুদ দিয়ে বাসায় আসলে আয়রাকে নদীর দিকে তাকিয়ে মুগ্ধ নয়নে দেখতে লাগলো। আয়রা সোজা আয়নের কাছে এসে কোলে উঠে বলে, আব্বু, ওই বাসায় না একটা আঙ্কেল আমাকে কিস করতে নিয়েছিল, পরে আম্মু লোকটাকে এক সাইডে নিয়ে এমন মার দিছে, ধুমধুম করে মারছে। আহা তাই? আয়রা হেসে বলে, হ্যাঁ আব্বু। আচ্ছা আব্বু, আমি যাই, ফুপিকে হলুদ দিব। আয়রা কথাগুলো বলে নিচে নেমে দৌড়ে চলে গেল। আয়ন কাজ করতে ব্যস্ত হয়ে গেল। ছেলেদের পক্ষ থেকে বিকেলের দিকে মানুষজন আসতে শুরু করলো। আয়নের কাছে তুলে এসে অন্যদিকে তাকিয়ে থেকে বলে, আয়ান, আমার সাথে ওদিকে চলো তো। যাবো না। কি হয়েছে? আমার সাথে রাগ নিয়ে কথা বলছো কেন? চলো। তুলি আয়নের হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে বলে, রাতুল ফুপা জেলে, কিছু কি জানো? ওদের বিরুদ্ধে সব প্রমাণ কে যেন দিয়ে দিয়েছে। আমি তো পুরো অবাক হয়ে গেছি। কি বলেন? হ্যাঁ, আম্মুর কাছে ফুপি কল দিয়ে কথাগুলো জানালো। অনেক কান্না করছিল। যে কাজটা করছে একদম ঠিক কাজ করছে। কিন্তু এত প্রমাণ কে পেল? আর এতদিন পর কেন হুট করে এমন ধামাকা দিল? অত ভেবে লাভ নাই, ওরা যে জেলে এটাই খুশির সংবাদ। তুলি আয়নকে এত কথা বলতে দেখে নদী রাগ হতে লাগলো। নদী এগিয়ে ওদের মাঝখানে দাঁড়িয়ে বলে, আয়ান তোমাকে ডাকে। আয়ন চলে গেল। সবার দিকে নজর রাখতে লাগলো। সবাই নাচ গান করতে লাগলো। সন্ধ্যার ছেলেপক্ষে সবাই চলে গেল। রাতে আয়ন বন্ধুদের সাথে ছাদে থাকলো। সারা রাত 8টা দিয়ে রাত 4টায় সবাই ঘুমিয়ে গেল। সকালে সবাই উঠে যার যার কাজে লেগে গেল। সন্ধ্যার দিকে বরপক্ষ চলে আসলো। আয়ন বরপক্ষের খাবার দাবারের দিকে খেয়াল রাখতে লাগলো। রাত 9টায় বিয়ে বর্ণ শুরু করলো। 12টার দিকে বিদায়ের পালা আসলে আতিয়া আয়নকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আয়নও কান্না করতে লাগলো। আতিয়াকে বিদায় দিয়ে ওর আম্মুকে নিয়ে রুমে চলে গেল। আয়ন ওর আম্মুকে ঘুম পাড়িতে রুমে চলে গেল। আয়ন আয়রার ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে থাকতে লাগলো আর ভাবতে লাগলো, এমন কেন? মেয়েরা বড় হইলে তাকে বিদায় কেন দিতে হয়? আমার বোনটাও আমাকে ছেড়ে চলে গেল, আমার মেয়েটাও বড় হইলে আমাকে ছেড়ে শ্বশুর বাড়িতে চলে যাবে। আয়নের চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়তে লাগলো। আয়নের কাঁধে হাতের স্পর্শ পেয়ে আয়ন পিছনে ঘুরে দেখে নদী দাঁড়িয়ে আছে। আয়ন নদীকে তুলি ভেবে কিছু বলবে, তার আগেই নদী বলে উঠল, কি ভাবছো? একদিন আমাদের মেয়েটা বড় হয়ে শ্বশুরবাড়ি চলে যাবে, এটা ভেবে কষ্ট পাচ্ছ তাই না? আয়ান শোনো, মেয়ে মানুষ হয়ে জন্ম নিয়েছে, শ্বশুরবাড়ি তো যেতেই হবে, কিছু করার নেই। আমি আমার মেয়েকে শ্বশুর বাড়িতে পাঠাবো না। তো মেয়েকে বিয়ে দিবে না নাকি? সারা জীবন কি ঘরে রাখা যাবে নাকি? আমি অনেক টাকা জোগাড় করব যাতে আমার মেয়ের জামাইকে ঘর জামাই করে রাখতে পারি। আয়নের কথা শুনে নদী ফিক করে হেসে দিয়ে আয়নকে বসিয়ে দিয়ে বলে, সবই বুঝলাম, তা তোমার মেয়ের জামাইয়েরও তো বাবা মা আছে, তারা কেন তাদের ছেলেকে তোমার কাছে থাকতে দিবে বলো? তোমার যেমন তোমার মেয়ের জন্য মায়া লাগছে তেমন তাদেরও লাগবে, আর মেয়েদের শ্বশুর বাড়িতে যেতেই হবে, এটাই নিয়ম। আর তুমি চাইলে আরও কয়েকটা বাবু নিতে পারি, যদি ছেলে হয়ে যায় তাহলে ওই তো সব সময় আমাদের কাছে থাকবে, সাথে ছেলের বউও আসবে, তখন শোধবোধ হয়ে যাবে অন্য মেয়ে আমাদের কাছে, আর আমাদের মেয়ে অন্যজনের ঘরে চলে যাবে। নদীর কথা শুনে আয়ন রেগে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলে, চুপ, একদম চুপ। রাতুল ওদের সবাইকে ধরছে, তোর সাথে আর অভিনয় আমার করা লাগবে না। নদী আমার স্ত্রী, আর ওই আমার স্ত্রী হয়ে থাকবে। আয়নের কিছু বলবে তখনই রুমে তুলি ঢুকে। আয়ন তুলিকে নদী ভেবে আয়ন তুলির কাছে গিয়ে বলে, নদী, আমার তোমার সাথে সেদিন বিয়ে হয়েছিল, তোমার বোনের সাথে আমার কোনো সম্পর্ক নাই। তোমাকে জেলাস ফিল করানোর জন্য মিথ্যা অভিনয় করছি। বিশ্বাস করো, আমি তোমাকে ভালোবাসি, আর কাউকে না। এসব কি বলো? আমি তো জানি তুমি আপুকে ভালোবাসো, আর আমার বয়ফ্রেন্ড তো জানে আমার ব্যাপারে।
এসব কি যাতা বলো? তুমি তুলি? হ্যাঁ। তাহলে উনি? আপু। আয়নের বুঝতে আর বাকি রইল না। আয়নের দিকে নদী বলতে লাগলো, এখনো সেই সময় আসে নাই। কথাটা বলেই নদী চলে গেল। আয়ন নদীর চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে দেখতে লাগলো। তুলি বলে ওঠে, কি হয়েছে? এভাবে কি দেখো? কিছু না। আয়ন বের হয়ে গেল। ছাদে গেলে দেখে আয়ন বের হয়ে গেল। ছাদে চলে গেলে বন্ধুদের সাথে চুপচাপ বসে থাকতে লাগলো। আত্মীয় স্বজন অনেক চলে যাওয়ায় সবাই এক একটা রুমে গিয়ে ঘুমিয়ে গেল। আয়ন সকালে ঘুম থেকে উঠে ওর রুমে চলে গেল। রুমে গিয়ে দেখে আয়রা তার দুপাশে নদী ও তুলি ঘুমিয়ে আছে। আয়ন ভাবতে লাগলো, দুইজন সেম শাড়ি কেন পরা লাগবো? এদের কখন কোনটা কে বোঝায় মুশকিল। কণ্ঠ নকল করতে পারে ফাজিল দুইটাই। ওয়েট, আমার বউয়ের পায়ের তালুতে তিল আছে। আয়ন আস্তে আস্তে কাঁথা পায়ের উপর থেকে সরাতে যাবে, সাথে সাথে নদী নড়ে উঠল। চোখ খুলে আয়নকে পায়ের কাছে দেখে তুলির কণ্ঠ নকল করে বলে, আয়ন দুলাভাই কি করছেন এসব? আপনি এত নোংরা। আয়ন নদীর পা দেখে বুঝতে পারল এইটাই নদী, তুলি না। আয়ন মজা করে পায়ের কাছ থেকে সরে সোজা নদীর মুখের কাছে গিয়ে দুহাত খাটের সাথে চেপে ধরে আস্তে আস্তে বলে, নোংরামের কি হয়েছে? শালিকা তো অর্ধেক ঘরওয়ালি। ছি ছি দুলাভাই কি করছেন? আপুকে ডাক দেবো কিন্তু। তার আগেই যে তোমার এই কমলা ঠোঁট জোড়া আমার দখলে নিয়ে নিব শালিকা। থাপ্পড় চেনেন? ডাক দেবো নাকি? নদী আর কিছু বলবে তার আগে আয়ন নিজের দখলে নিয়ে নিল। নদী ছাড়ানোর চেষ্টা করলে আয়নের শক্তিতে পারল না। 3 মিনিট পর ছেড়ে দিলে নদী কান্নার ভাঙ করে বলে, ছি দুলাভাই, আপনি আমার সাথে এটা করতে পারলেন? আমি আপনাকে ভালো মানুষ ভেবেছিলাম। আয়ন নদীর দিকে এক নজরে তাকিয়ে থাকলো। আয়নের চোখের পানি নদীর মুখের উপর পড়তেই নদী চমকে গেল। আয়নের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে দুলাভাই? কান্না কেন করছেন? আপনাকে আমি অনেক ভালোবাসি। এমন কিছু করেন না আমি আয়রা আপনাকে হারিয়ে ফেলি। আমি আর আপনাকে হারাতে পারবো না। আয়ন বাচ্চাদের মতো বসে কান্না করতে লাগলো। নদী উঠে বসে আয়নকে পেছন থেকে জড়িয়ে ধরে তুলির ঘুম ভেঙে গেল। তুলি উঠে বসে পড়ল। নদী আয়নকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আয়ান তুমি কান্না করলে আমার কষ্ট হয়, প্লিজ কান্না করো না। আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। না, আপনার সাথে আমি কথা বলবো না। আপনি আপনার জব ছেড়ে দেন নাই, আপনি এখনো এজেন্ট আছেন। আমি সত্যিই ওই কাজ করছি না। আমার গতকাল সব মনে পড়েছে। আমি আমাদের পুরনো জায়গায় গেছিলাম। আমি শুধু সব প্রমাণ বের করে আমাদের হেড অফিসারের কাছে দিয়ে দিয়েছি। আর কিছু কাজ আছে, আমি তোমাকে কথা দিচ্ছি। আমি নিজের ক্ষতি হোক এমন কিছু করব না। না, আমি আপনাকে কিছু করতে দিব না। আপনাদের শত্রু তো ওরা ছিল, ওদের তো জেলে দিয়েছেন, হয়ে গেছে। আর কোনো কাজ করা লাগবে না। সাধারণ মানুষের মতো জীবনযাপন করো। দেখি আমার কলিজা পাখিটা আমার দিকে তাকাও। তাকাবো না, যা ওদের কাছে ওদের কাজ করো গা। যাক বাবা, এত অভিমান করলে চলে? আমার স্বামী আমাকে অনুমতি না দিলে আমি কি কাজ করতে পারবো নাকি? দেখি না আমার বাবুটা কেমন অভিমান করছে, দেখি। নদী আয়নকে ওর দিকে জোর করে ঘুরিয়ে নিলে আয়ন দেখে তুলি ওদের দিকে তাকিয়ে আছে। আয়ন সাথে সাথে উঠে পড়ল, তাড়াতাড়ি চোখ মুছে ফেল। নদী বলে উঠল, কি হলো? এভাবে লাফ দিয়ে উঠলে কেন? এই শোনো, আমি যে তোমাকে মারছি সেটা আবার মনে পড়লো নাকি? দেখো আমি কিন্তু না চিনে মারছি। তুমি ভালো করে জানো যে আমি তোমাকে মারতে পারি না। ওইদিকে এইভাবে কি দেখো? নদী পিছনের দিকে ঘুরে তুলিকে দেখে ভ্যাপাচাকা খেয়ে গেল। তুলি ফিক করে হেসে দিল। আয়ন লজ্জা পেয়ে গেল। আয়ন ওইখানে না থেকে ফ্রেশ হয়ে চলে গেল। নদী তুলির কাছে গিয়ে ওকে কাতুকিতু দিতে লাগলো। তুলি খিলখিল করে হাসতে লাগলো। আয়রা উঠে বলে তুলিকে কাতুকিতু দিতে দেখে ও উঠে তুলির উপরে উঠে কাতুকিতু দিতে লাগলো। তুলি হাসতে হাসতে বলে, ওই মামে ছাড়ো, পেট ব্যথা হয়ে যাচ্ছে। কেন হাসে কারো? তুলির চোখ দিয়ে পানি বের হইলে নদী আয়রাকে কোলে টেনে নিয়ে বলে, ছাড়ো আম্মু, তোমার খালামণি কান্না করে দিয়েছে। তুলি চোখ মুছে হাসতে হাসতে বলে ওঠে, আপু তুমি গোয়েন্দা এজেন্ট? চুপ কর, কেউ শুনে নিবে। যাই হোক আপু, তুমি আর ওই কাজ করো না। সন্তান স্বামী নিয়ে সুখে থাকো। একটা কথা মাথায় রাখবে, যে পুরুষ তোমাকে হারানো ভয়ে কান্না করে তার থেকে দূরে যেও না। দুলাভাই আসলেই
অনেক ভালোবাসে তোমাকে। আর তুমি হয়তো দুলাভাইকে সন্দেহ করতে পারো আমার সাথে থাকছে। দুলাভাই বারান্দায় থাকতো, আয়রাকে ঘুম পাড়ানো পর্যন্ত খাটে শুয়ে থাকতো, আর আমি ততক্ষণ আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলতাম। উনি বারান্দায় ঘুমোতে গেলে আমি খাটে আয়রাকে নিয়ে ঘুমিয়ে থাকতাম। আমাকে ছোট বোনের মতো উনি দেখে। আমি জানি, ওইসব বলা লাগবে না। আইন ওয়াশরুম থেকে বের হয়ে সোজা নিচে চলে গেল। তিনজন উঠে ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হয়ে নিচে চলে গেল। নিচে গেলে দেখে আইনের আম্মু অসুস্থ হয়ে পড়েছে। সবে মিলে ধরে হসপিটালে নিয়ে গেল। নদী ডাক্তারকে অপারেশনের সব ব্যবস্থা করতে বলল। নদী সব টাকা জমা দিয়ে দিল। 20 দিন পর আইনের আম্মু অনেকটা সুস্থ। সবাই মিলে বসে আছে। আইন হঠাৎ করে বলে উঠল, এখানে সবাই আছেন, আপনাদের আমি কিছু কথা বলতে চাই। কি কথা বলবে? কি বলবি আয়ান, বল। আয়ান নদীর আর আয়রার হাত ধরে বলে, আম্মু আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে কিছু কথা লুকিয়েছিলাম। আমি জানি না তুমি আমার কথা শুনে আমাকে কি করবে, বাট আমার বলা উচিত। কি কথা? আম্মু, নদী আমার স্ত্রী। তুলি না তোর স্ত্রী? আবার নদী মামুনি কিভাবে হয়? সেদিন তো তুই নাকি বিয়ে করিসনি। ভাইয়া কি উল্টাপাল্টা কথা বলো। না, তুলি আমার স্ত্রী না, নদী আমার স্ত্রী। আর নদীর সাথে আমার 2 বার বিয়ে হয়েছে। সবাই অবাক হয়ে তাকালো। আয়ন সবাইকে বলতে লাগলো, সবাই প্লিজ আমার পুরো কথা শুনবেন, তারপর যা বলার বলবেন। নদীর সাথে আমার 7 বছর আগে বিয়ে হয়েছিল, আর আয়রা আমার আর নদীর মেয়ে। আয়নের কথা শুনে আয়নের আম্মু রেগে গেল। আয়নের গালে থাপ্পড় মেরে বলে, তুই কি আমাদের না জানিয়ে বিয়ে করেছিস? আর কোনোদিন আমাদের বলিস নাই। আন্টি, আপনি আয়ানকে ভুল বুঝছেন। আমি আপনাকে সবকিছু খুলে বলি। নদী প্রথম থেকে সবকিছু খুলে বলতে লাগলো। সবাই চোখ বড় বড় করে তাকিয়ে থাকতে লাগলো। তুলি তারপর থেকে বলতে লাগলো, আপুকে যখন আমার ওখানে নিয়ে যাই লন্ডন, আপু তো অনেক অসুস্থ ছিল, স্মৃতিও ছিল না। আপুর বাচ্চা হলে আপু তার মেয়েকে আর মেনে নিতে পারে না। আপুর মাথায় প্রেশার পড়বে দেখে আমরা আয়রা মামনিকে দত্তক নিয়েছি বলে চালিয়ে দিই। আব্বু বাচ্চাটা ফেলে দিতেও চাইছে দেশে এসে, আমি দিতে দিইনি। বাচ্চার বাবাকে সেটা খোঁজার অনেক চেষ্টা করেছি, বাট আমরা পাইনি। আমি বডিগার্ড বলে দিয়েছিলাম আয়নের ক্ষতি হতে পারে, তাই ওর সম্পর্কে যেন কেউ কিছু না জানে। আমি মারা গেছি এটা যেন জানে। বাহ, আমার মেয়েরা দেখি আমার থেকেও মাস্টার মাইন্ডের গেম খেলছে। আর আবার সেই আয়ানের সাথে আমি বিয়ে দিলাম। নদীর আব্বুর কথা শুনে সবে হেসে দিল। আয়নের আম্মু আয়রাকে জড়িয়ে ধরে, আতিয়াও জড়িয়ে ধরে আদর করে বলে ওঠে, আম্মু, তোমাকে সেদিন বললাম না, আয়রার মাঝে আমার আর ভাইয়ার অনেকটাই মিল পাই। আমাদের রক্ত আমাদের মতো হবে না তো কার মতো হবে? আতিয়ার কথা শুনে হেসে দিল। আয়নের আম্মু বলে ওঠে, আমার বৌমা নাতনি এখানে থাকবে বেয়াই। আপনার তো আরেকটা মেয়ে আছে, আমার মেয়েটাও অন্য বাড়িতে চলে গেছে। আমি আমার নাতনিকে ছাড়া থাকতে পারি না। আপনার ছেলে বউ আর ছেলেকে বলেন গা আর একটা বাচ্চা নিতে। আয়রার দিকে চোখ না দেওয়া ভালো। নদীর আপুর বাচ্চাদের মতো কথা বলা দেখে সবাই হাসলেই নদী আয়ন লজ্জা পেয়ে গেল। আয়ন নদীর শরীর ঘেঁষে দাঁড়িয়ে আস্তে আস্তে বলে, গুরুজনদের কথা মানতে হয়। আয়নের কথা শুনে নদী লজ্জায় মারতে যাবে। আয়ন ধরে ফেল। আয়নের কান ধরে বলে, ফাজিল একটা। দুজন হেসে ফেলল।